আপনাদের মাথাটা হয়ে গেছে সিপিইউ। কি হয়ে গেছে? সিপিইউ। এমনটা কেন? কারণ আমাদের মাথার যে ব্রেন, এটা কিন্তু কম্পিউটারের মাথার ব্রেন। হ্যাঁ, খেয়াল করবেন। এই যে সিপিইউ, এর পুনরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ অভ্যন্তরীণ যে আমরা প্রক্রিয়াকরণের অংশটা পাই, সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, সেটাই হচ্ছে একটা কম্পিউটার মস্তিষ্ক। আর এইখানে পাচ্ছি আমরা কি? মনিটর। প্রিয় ভাই বোন, মনিটর জিনিসটা হচ্ছে কি জানেন? এই যে আমরা একটা এইরকম একটা ডিসপ্লে পাই, এই ডিসপ্লেতে আমরা কি দেখতে পাই, তার মানে এটা হচ্ছে জাস্ট আউটপুট ডিভাইস। হ্যাঁ, খেয়াল করব। র্যাম, র্যাম হচ্ছে একটা অস্থায়ী মেমোরি। র্যাম কি? অস্থায়ী মেমোরি, যেটাকে আমরা ভোলাটাইল মেমোরি বলি। অর্থাৎ কম্পিউটার অন বা অফ হওয়ার পরে যে মেমোরিতে ডেটা স্টোর করা যায় না, সেটা হচ্ছে র্যাম। হ্যাঁ, খেয়াল করবেন, এটা অস্থায়ী একটা মেমোরি। হার্ড ডিস্ক একটা স্থায়ী মেমোরি, যেটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, ভুলে যায় না। হ্যাঁ প্রিয় ভাই বোন, তাহলে এটাও একটা মেমোরি, এটাও একটা মেমোরি। আর এটা একটা কি? আউটপুট ডিভাইস। কিন্তু আমরা চাচ্ছি কি প্রিয় ভাই বোন? মস্তিষ্ক। তাহলে মস্তিষ্ক হচ্ছে সিপিইউ, যার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আপনারা এত পারেন কেন? আপনাদের ব্রেনটা হয়ে গেছে কি সিপিইউর মতো, তাই না? গুড। খেয়াল করবেন, আপনার ব্রেন কি? সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের নেয়। হ্যাঁ, এটা কিন্তু নিবন্ধন পরীক্ষায় এসেছে 18তম। এখন আমরা একটু পরের প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। প্রিয় ভাই বোন, সবাই কমেন্টে জানিয়ে দিব। হ্যাঁ, 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে, সহকারী শিক্ষক 2019 সালে এই কোশ্চেনটা আসছে। হ্যাঁ, 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। একটু সবাই পারি কিনা একটু দেখি, দ্রুত কমেন্টস করব। ওকে, আমাদের সাথে ফেনী থেকে যুক্ত হয়েছেন কাজী মিরো ভাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে এমডি আক্তার ভাই যুক্ত হয়ে গেছেন। আবু হেলাল ভাই উত্তর করতেছেন। তানজিনা আক্তার, হীরা আপু উত্তর করতেছেন। তারপর হচ্ছে সালমান ফার্সি ভাই উত্তর করতেছেন আমাদের সাথে। আরো অনেক অনেক প্রিয় ভাই বোন উত্তর করতেছেন আমাদের সাথে। চান্দেরহাট কি কি দিছে এটা, অনেক অনেক প্রিয় ভাই যুক্ত হয়ে গেছেন। বর্মন ভাই যুক্ত হয়ে গেছেন, তার সাথে আমাদের হুসাইন আহমেদ ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে। আহ আবু হেলাল ভাই উত্তর করতেছেন। গুড গুড, সবাই উত্তর কিন্তু ভালো পারতেছে, তাই না? সবাইকে আবারও বলি প্রিয় ভাই বোন, আপনারা শেয়ার না দিলে আমি কিন্তু ক্লাস মজার সাথে করাবো না। আমি আবারও বলি, আমি কিন্তু অনেক ঠান্ডা মানুষ, সবার সাথে নর্মাল বিহেভিয়ার সুন্দরভাবে করানোর চেষ্টা করি। কিন্তু আপনারা যদি শেয়ার না দেন, দেখেন আরো প্রিয় ভাই প্রিয় বোন এরা কি পিছিয়ে যাবে না বলেন? আপনারা উপকার করবেন, আল্লাহ তাআলা আপনাকে উপকার করবে। এই জন্য প্রিয় ভাই বোন সবাই শেয়ার দিব, সবাই যাতে আমাদের ক্লাসে যুক্ত হয়। হ্যাঁ, ওকে। অলরেডি আমাদের সাথে অনেকে অনেকে যুক্ত হচ্ছেন। গুড। আমাদের সাথে মোস্তাফিজুর রহমান রানা ভাই উত্তর করতেছেন। ডাক্তার রাহাত হুসাইন ভাই উত্তর করতেছেন। ও, আর কারা কারা যুক্ত করতেছে একটু দেখি। হ্যাঁ, ও সালমান ভাই আমাদের সাথে যুক্ত হয়ে উত্তর করতেছেন। মোহাম্মদ হুসাইন আহমেদ ভাই যুক্ত হয়ে উত্তর করতেছেন। গুড গুড, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখি শেয়ার করছেন কিনা, শেয়ার কিন্তু অবশ্যই করবেন। হ্যাঁ, আমরা কিন্তু মজার সাথে ক্লাসগুলো করব। সবার উত্তরটি রাইট। প্রিয় ভাই বোন, আমরা একটু জানবো ইনপুট ডিভাইস নয়, তাহলে আমরা একটু জানবো ইনপুট ডিভাইস কোনটি। তাহলে আমরা আগে শুরুতে আসবো ইনপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইস গুলো কি কি, হ্যাঁ সেটা আমরা জানবো। ইনপুট ডিভাইস হচ্ছে প্রথমে আসতেছে কিবোর্ড, কিবোর্ড, মাউস, তারপর আছে কিবোর্ড মাউস, স্ক্যানার, ওএমআর, ওএমআর, এমআইসিআর, এমআইসিআর ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, ওসিআর, ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিডার, তারপর হচ্ছে লাইট পেন, তার লাইট পেন ইত্যাদি। হ্যাঁ প্রিয় ভাই বোন, এগুলোকে ইনপুট ডিভাইস ধরবো। আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস যেটা পাবো সেটা কি জানেন? আউটপুট ডিভাইস গুলো হচ্ছে মনিটর, মনিটর একটু দেখি, তারপর হচ্ছে প্রিন্টার, তারপর হচ্ছে ডিজিটাল প্রজেক্টর, স্পিকার ইত্যাদি। হ্যাঁ প্রিয় ভাই বোন, তো এখানে বলছে নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, মাউস একটা ইনপুট ডিভাইস, স্ক্যানার একটা ইনপুট ডিভাইস। তাহলে প্রিন্টার ইনপুট ডিভাইস নয়, কারণ প্রিন্টার হচ্ছে একটা কি? আউটপুট ডিভাইস। প্রিন্টার, এই প্রিন্টার হচ্ছে একটা আউটপুট ডিভাইস। একটু এসএস দিয়ে রেখে দিতে পারেন, কাজে লাগবে প্রিয় ভাই বোন। ওকে, আমরা এরপরে চেষ্টা করব পরে কোশ্চেন গুলা মজার সাথে করার। একটু সবার কাছে আগে উত্তর নিব, তারপরেই যাব। দেখি ইউআরএল এর পুনরূপ কি? 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে। 14তম। ওকে, অনেক প্রিয় ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওকে,
জব অ্যানালাইসিস ভাই যুক্ত হয়েছেন, তারপর হচ্ছে নাসরিন হ্যাপি যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, মুক্তি পারভিন আপু যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক প্রিয় ভাই বোন আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সবারই উত্তরটা কিন্তু রাইট প্রিয় ভাই বোন। এবারকার প্রশ্ন আপনাদের কাছে আমি চাচ্ছি, ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউআরএল এর পূর্ণরূপ কি? ক খ গ ঘ, একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিই। হ্যাঁ, ওকে, অনেক অনেক ভাই আমাদের সাথে যুক্ত হয়ে উত্তর করতেছে। হুসাইন আহমেদ ভাই উত্তর করছেন, গুড। তানজিনা আক্তার হীরা আপু উত্তর করতেছে, বাহ। দেখি কার উত্তরটি হচ্ছে কিনা। ফাইম ভাই আমাদের সাথে যুক্ত হয়ে উত্তর করছে, সালাম জানাইছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন সবাইকে। আবারও বলি, যেহেতু দূর দূরান্ত থেকে আপনারা যুক্ত হচ্ছেন, একটু শেয়ার দিয়ে লাইভটাতে কন্টিনিউ করবেন। হ্যাঁ, ওকে। আবেদিন আলাউদ্দিন আল আজাদ ভাই আমাদের সাথে যুক্ত হয়ে প্রিন্টার আউটপুট ডিভাইস, গুড। এখন পরেরটা বলেন একটু কি উত্তর হবে, অনেকে উত্তর করতেছেন। হ্যাঁ, ডাক্তার রাহাত হুসাইন ভাই আমাদের সাথে যুক্ত হয়ে উত্তর করছেন খ, গুড। আপনি একটু নাম্বারিং করে উত্তরটা দিলে আমার ভালো হয়, কোনটার খ কোনটার গ ধরতেছি। হ্যাঁ, ওকে। ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর আছে কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম ইউনিভার্সাল না, ইউনাইটেড না, তারপর হচ্ছে ইউনিফর্ম রিয়েল লিঙ্ক না, তাহলে কারেক্ট আনসার হবে ক ক ক ক ক। প্রিয় ভাই বোন, ইউনিফর্ম রিসোর্স লোকেটর ক আনসার ক। তিনের বি, অনেকে বি দিচ্ছেন কেন? বি তো হয় না, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর না, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল। হ্যাঁ, ওকে। এটাকে বলা হয় অ্যাড্রেস, এটা একটা কি অ্যাড্রেস। তাহলে ওয়েব পেজের অ্যাড্রেস কে কি বলে? ইউআরএল বলে। এই অ্যাড্রেসের তিনটা অংশ রয়েছে। প্রথম অংশটার নাম হচ্ছে প্রোটোকল, দ্বিতীয় অংশটার নাম হচ্ছে ডোমেইন নেম অবলিক সার্ভার নেম অবলিক হোস্ট নেম, তৃতীয় অংশটার নাম হচ্ছে ডাইরেক্টরি নেম বা পাথ। হ্যাঁ, খেয়াল রাখবো। ওকে প্রিয় ভাই বোন, এটা আমাদের এর আগে প্রিভিয়াস ক্লাসগুলোতে এটার উপর অনেক ক্লাস নেওয়া হয়েছে। হ্যাঁ, ভুল কেন করতেছি? ইউনিফর্ম রিয়েল লিঙ্ক ভুল তো করা যাবে না। আজকে এত ভুল কেন? ভুল করবো না। হ্যাঁ, গুড গুড। রাজ ভাই উত্তর করছে রাইট, হুসাইন ভাই উত্তর করছে রাইট, গুড। এবারকার প্রশ্নটা আমি সবার কাছে চাবো। হ্যাঁ, দেখেন এটা কোথায় আসছে বলেন তো? এটা আসছে 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। কোথায়? 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। কই গেলি? ওকে, 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে। আমরা সবাই একটু চেষ্টা করবো, এবং প্রভাষক পরীক্ষা কিন্তু 16তমতে আসছে। তার মানে খেয়াল করবেন, এনটিআরসি এর যে কোশ্চেন গুলো, এনটিআরসি এর এদের কোশ্চেন প্যাটার্ন গুলো কিন্তু রিপিট হয়। প্রায় 40% বা 30% কোশ্চেন কিন্তু রিপিট হয়। খেয়াল করবেন, 30% কোশ্চেন রিপিট হয় এনটিআরসি এর। হ্যাঁ, এনটিআরসি এদের কোশ্চেন প্যাটার্ন 30% রিপিট হবে। এর জন্য আপনি বিগত কোশ্চেন অবশ্যই অবশ্যই কিন্তু পড়বেন প্রিয় ভাই বোন। ওকে, দেখি কারা এটার উত্তর দিতে পারে। নুসাইবা সাফা আপু উত্তর করতেছেন, শামিমা আক্তার আপু উত্তর করছেন, আমিনুর ইসলাম নাহিদ ভাই উত্তর করতেছেন, শারমিন আক্তার আপু উত্তর করতেছেন। এত সহজ প্রশ্ন ভুল করে কেউ? করে মানে অলরেডি অনেকেই করিয়েছে। হ্যাঁ, আমাদের ওই জব ফোকাস যে পেজ চলতেছে সেখানে ভুল করতেছে, হয়তো সাইদুল স্যার যে পেজ সেখানে কম ভুল করতেছেন, কিন্তু জব ফোকাস পেজে কিন্তু অনেক বেশি ভুল করতেছেন। হ্যাঁ প্রিয় ভাই বোন, তারপর আসেন শামিমা আক্তার, গুড গুড গুড, চারি উত্তর অলরেডি দিয়ে দিচ্ছেন আমাদের সাথে। ভুল করব না, কারণ এটা শুধু নিবন্ধনের জন্য না। আবারও বলি, এই কোশ্চেন গুলো কাদের জন্য? যে কোনো জব হোল্ডার যারাই জবের খুঁজতেছেন তাদের জন্যই কিন্তু। হ্যাঁ, কারণ সব জায়গায় এই প্রশ্নগুলো আসে প্রিয় ভাই বোন। ওকে, আমাদের সাথে হুসাইন ভাই উত্তর করছেন 4-এর গ। দেখি আর কারা উত্তর করছেন। মিঠুন রায় উত্তর করছেন, কাজী মিরো ভাই উত্তর করছেন, তারপর অনেক অনেক প্রিয় ভাই উত্তর করছেন, তারপর হচ্ছে এমডি রাজন ভাই উত্তর করতেছেন। ওকে, মোহাম্মদ নাহিদ হাসান ভাই উত্তর করছেন, জেরিন আক্তার আপু উত্তর করছেন, মিনু রানী রায় উত্তর করতেছেন, গুড। হুসাইন ভাই উত্তর করতেছেন, আব্দুল আলিম ভাই উত্তর করতেছেন। ধন্যবাদ ভাই আপনারা যারা উত্তর করতেছেন। হ্যাঁ, দেখি আপনাদের উত্তরের সাথে আমার উত্তরটি যাচ্ছে কিনা। হ্যাঁ, ওকে। কম্পিউটারের স্থায়ী স্মৃতি, স্থায়ী স্মৃতি খেয়াল করবেন প্রিয় ভাই বোন, আমি আবারও বলি, কম্পিউটার স্মৃতিকে আমরা কি বলি? মেমোরি বলি। এমও, আমি একটু নোটে গিয়ে লিখে দিই আপনাদের, এটা কি হয়ে থাকবে? সম্পদ হয়ে থাকবে। হ্যাঁ প্রিয় ভাই বোন, তাহলে আমরা মেমোরি
মেমোরি মানে কি? স্মৃতি। এই মেমোরি দুই ধরনের হয়, কিছু কিছু স্মৃতি আমি স্থায়ী করে রাখি, কিছু কিছু স্মৃতি আমার অস্থায়ী হয়ে থাকে। তাহলে কিছু কিছু স্মৃতি আমি ভুলে যেতে পারি, যেগুলো ভুলে যাব সেটা হচ্ছে অস্থায়ী স্মৃতি। তা ওই অস্থায়ী স্মৃতিটাকে বলা বলে বলে ভোলাটাইল, VOLATILE। এই ভোলাটাইল মেমোরি, ভোলাটাইল জিনিসটা হচ্ছে ভুলে যাওয়া, খেয়াল করবেন হ্যাঁ। আর যেটা ভুলে যাবেন না সেটা হচ্ছে নন ভোলাটাইল। ওকে প্রিয় ভাই বোন, একটু গলার চাপ দিচ্ছে কথা বলতে। ওকে, ভোলাটাইল মানে হচ্ছে কি ভুলে যাওয়া, তার মানে একটু খেয়াল করবেন প্রিয় ভাই বোন, এটা হচ্ছে অস্থায়ী। এটা কি? অস্থায়ী। আর অস্থায়ী মেমোরিটা মেমোরি। ওকে, আর যেটা ভুলে যাবে না সেটাকে বলে স্থায়ী মেমোরি, মানে থেকে যাবে, স্থায়ী মেমোরি, স্থায়ী মেমোরি। ওকে প্রিয় ভাই বোন, একটু দেখবো তাহলে অস্থায়ী মেমোরি গুলো কি কি হয়, যেমন র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রেজিস্টার একটা অস্থায়ী মেমোরি, এটা অস্থায়ী মেমোরি। ফ্লিপ ফ্লপ, এক বিট ধারণ করে, তার মানে এটাও একটা মেমোরি। এই ফ্লিপ ফ্লপও একটা অস্থায়ী মেমোরি। তাহলে স্থায়ী মেমোরি গুলো কি কি, যেমন হচ্ছে রোম, রিড অনলি মেমোরি, তারপর হচ্ছে ডিভিডি ডিস্ক, ডিভিডি ডিস্ক। ওকে, তারপর হচ্ছে সিডি ডিস্ক, সিডি ডিস্ক, সিডি ডিস্ক। ওকে, তারপর হচ্ছে পেন ড্রাইভ, পেন ড্রাইভ। এরপর হচ্ছে এসএসডি কার্ড, এসএসডি কার্ড, হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক। ওকে প্রিয় ভাই বোন, মেমোরি কার্ড, মেমোরি কার্ড। ওকে, তারপর আবার স্থায়ী স্মৃতি আছে, যেমন বিভিন্ন ধরনের গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ, এটা কিন্তু স্থায়ী স্মৃতি। যেগুলো তত স্থির থাকবে সেটা হচ্ছে স্থায়ী স্মৃতি, হ্যাঁ খেয়াল করব। তো এখন কোনটি ভোলাটাইল কোনটি নন ভোলাটাইল একটু ভালো করে জানবো এই জিনিসগুলো, হ্যাঁ। ওকে, এখন এটা করে কিন্তু আমাদের অনেক প্রশ্ন আসে। দেখেন তো প্রথম প্রশ্নটা কি বলছে, কম্পিউটার স্থায়ী স্মৃতি, তাহলে স্থায়ী যেটা থাকবে, র্যামটা অস্থায়ী, একটু আগে পড়ে আসলাম, ক্যাশ মেমোরি অস্থায়ী, তারপর ভার্চুয়াল মেমোরি এটা কোন অস্থায়ী, এটার সাথে কোনো সম্পর্ক নেই। স্থায়ী হচ্ছে রোম, তাহলে স্থায়ী স্মৃতি হচ্ছে রোম প্রিয় ভাই বোন, বুঝছি? তাহলে এইটার জন্য আপনাদের কি সম্পদ হিসেবে বানিয়ে দিলাম আমি, কি দেখেন এইটুকু, একটু আপনি কষ্ট করে কি করবেন, একটু এসএস দিয়ে রাখবেন। চাইলে এখানে ক্যাশ মেমোরি ধরতে পারেন, এখানে আবার গুগল ড্রাইভ ধরতে পারেন, গুগল ড্রাইভে যেমন 15 GB স্টোরেজ করা যায়, হ্যাঁ। ওকে প্রিয় ভাই বোন, এরপরে প্রশ্ন আমরা যাই, যেহেতু আমরা সবাই পারতেছি, সবাইকে ধন্যবাদ জানাবো, সবাই আমরা এত পারি কেন, হ্যাঁ। ওকে, দেখি ওয়েব ফিসটা তৈরিতে ব্যবহৃত মূল ভাষা কোনটি, এটা 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে। তার মানে যে প্রশ্নগুলো আমি করাচ্ছি এগুলো কিন্তু এই যে বিগত বছরগুলোতে অলরেডি আমাদের নিবন্ধন পরীক্ষায় চলে আসছে, হ্যাঁ। আমরা এই প্রশ্নগুলোই সমাধান করতেছি, আমরা এই প্রশ্নগুলো দেখেন কত ইজিলি করতে পারতেছি, কত ইজি ইজি প্রশ্ন আসছে, তাই না? কেন? যারা পরীক্ষা দিছে তাদের কাছে হার্ড মনে হয়েছে, কিন্তু আমরা পরে পড়তেছি এই জন্য ইজি মনে হচ্ছে। এর জন্য আমি বলি প্রিয় ভাই বোন, এই প্রশ্নগুলো সলভ করার জন্য আপনাকে কোনো একটা জায়গায় বা কোনো একটা বই ধরে লাইন বাই লাইন বেসিক থেকে শিখতে হবে। আর যখন শিখবেন কোনো প্রশ্ন আপনি কিন্তু আটকাই যাবে না। আর এটা শেখানোর জন্য জব ফোকাস আমরা কিন্তু আপনার পাশে আছি, চাইলে আপনারা আমাদের সাথেও করতে পারেন। আপনার পরিশ্রমটা আমরা করব, ক্লাসের পর আমরা ক্লাসেই কভার করে দেওয়ার চেষ্টা করব, সব ক্লাসে রেকর্ডেড রাখবো আপনাদের জন্য। আপনারা চাইলে কিন্তু যুক্ত হতে পারেন। আর যুক্ত হলেই প্রিয় ভাই বোন, এই যে আমাদের যে রিসার্চ করা কোশ্চেন গুলো সেটা কিন্তু সাথে কি আপনারা যুক্ত হইলেই কিন্তু আপনাদের জন্য যে আমাদের লেকচার শিট যা যাবতীয় আছে সবকিছু করার চেষ্টা করব। আর আমাদের লাইভ ক্লাসে যুক্ত থাকা অবস্থায় যদি আপনি যুক্ত হতে চান, তাহলে আমাদের রেগুলার ফি 50% ডিসকাউন্টে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন মাত্র 1300 টাকায়। আর রেগুলার ফিতে কিন্তু প্রিয় ভাই বোন এটা 2600 টাকা লাগে। কত টাকা? 2600 টাকার কোর্স মাত্র কত 1300 টাকায় আপনাদের দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা যুক্ত হতে পারেন। আর যুক্ত হওয়ার জন্য আমাদের একটা মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে আপনারা কি করতে পারেন, নগদ অথবা বিকাশে দিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে একটা টেক্সটও করতে পারেন, হ্যাঁ। যে আমাদের তথ্য মানে খোঁজ খবর নিয়ে, আমাদের তথ্য নিয়ে আপনারা ভর্তি হতে পারেন। আমরা কখন বা যে কোনো সময় আপনারা যদি মেসেজ করেন, আমরা কখন কিভাবে ক্লাস নিব, কোন সিস্টেমে আপনাকে প্রিপারেশন দেব, সব তথ্য কিন্তু আপনি পাবেন। ওকে, এই প্রশ্নের আমরা উত্তর চাচ্ছি। অনেক প্রিয় ভাই বোন আমাদের উত্তর করছেন, দেখি কারা কারা করছেন এইখানে।
আমাদের এখানে উত্তর করছেন মেহারাজ ভাই করছেন, তারপর হচ্ছে রাজন ভাই করছেন, তারপর হচ্ছে মোহাম্মদ নাহিদ হাসান ভাই করছেন, তারপর হচ্ছে কাজী মিরু ভাই করছেন, তারপর হচ্ছে হাফিজ রহমান সোহান ভাই করছেন, তারপর অপু এসডি করছেন, তারপর হচ্ছে কি মুক্তা বিরায় কি বারাল বারাই ভাই আপু করছেন, আর অনেক অনেক আপু করতেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ উত্তর করার জন্য প্রিয় ভাই বোন। ওকে, অনেক অনেক আপুরা যুক্ত হয়ে উত্তর করতেছেন। বাবা নাসরিনা হ্যাপি আপু করছেন, একজন আরবিতে নাম দিয়েছেন, আমি অতটা উচ্চারণ করতে পারতেছি না, এই জন্য উত্তর আপনার উত্তরটি রাইট ভাই, প্রিয় ভাই। তো গুড, আমরা একটু জানবো যে এখানে কি বলছে আমাকে। হ্যাঁ, ওকে, আমরা একটু বোঝার চেষ্টা করব। তো আমাদের এখানে বলছে ওয়েব পেজটা তৈরিতে মূলত কোন ভাষা ব্যবহৃত হয়। ওয়েব পেজ তৈরিতে বেসিক্যালি কয়েক ধরনের ভাষা ব্যবহৃত হয়, তার মধ্যে একটা হচ্ছে এইচটিএমএল। কি ভাষা? এইচটিএমএল। এইচটিএমএল পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আরেকটা হচ্ছে সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিটস। ক্যাসকেডিং স্টাইল শিটস। আবার এএসপি ব্যবহৃত হয়, অ্যাক্টিভ সার্ভার পেজ। জেএসপি ব্যবহৃত হয়, জাভা সার্ভার পেজ। পিএইচপি ব্যবহৃত হয়, হাইপারটেক্সট প্রি প্রসেসর। মাই এসকিউএল ব্যবহৃত হয়, মাই স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। প্রিয় ভাই বোন, এগুলো ব্যবহৃত হয়। হ্যাঁ, এখন এই যে এইচটিএমএল সিএসএস দিয়ে যে ভাষা, যে ওয়েব পেজটা তৈরি হয়, সেই ওয়েব পেজটার তথ্য কিন্তু পরিবর্তন হয় না। আর পরিবর্তন না হওয়া মানে এটা হচ্ছে স্ট্যাটিক, স্ট্যাটিক ওয়েব পেজ। তাহলে এটা দ্বারা কোন পেজ তৈরি হবে প্রিয় ভাই বোন? স্ট্যাটিক ওয়েব পেজ। হ্যাঁ, এইচটিএমএল সিএসএস দ্বারা যেটা তৈরি হবে সেটার নাম হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ। আর এএসপি, জেএসপি, পিএসপি, মাইস্কেল এগুলো দিয়ে যেটা তৈরি হবে তার নাম হচ্ছে ডাইনামিক, ডাইনামিক ওয়েব পেজ। ওকে প্রিয় ভাই বোন, তাহলে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে এইচটিএমএল সিএসএস ভাষা ব্যবহৃত হয় এবং ডাইনামিক ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত হয় এএসপি, জেএসপি, পিএসপি, মাইস্কেল ইত্যাদি। অর্থাৎ স্ট্যাটিকটাকে আমরা এইগুলো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডাইনামিক করে থাকি। হ্যাঁ, ওকে, তাহলে ওয়েব পেজটা তৈরিতে এই ভাষাগুলো বসে। দেখেন তো কোনটা আছে। সি একটা প্রোগ্রামিং ভাষা। হ্যাঁ, এটা সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, ওরাকল, ফরট্রান, অ্যালগোল, বেসিক, ভিজুয়াল বেসিক, কোবল, এরা জাভাস্ক্রিপ্ট। এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নট ওয়েব পেজ তৈরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই যে জাভা, এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথনও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তাহলে এইখানে এইচটিএমএল দ্বারা আমরা কিন্তু ওয়েব পেজ ডিজাইন করতে পারি। খেয়াল করবেন, তাহলে ওয়েব পেজ ডিজাইনে যে যে ভাষাগুলো ব্যবহৃত হয় এইচটিএমএল, সিএসএস, এএসপি, জেএসপি, পিএসপি, মাইস্কেল এগুলো। তবে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে যেটা হবে তৈরি, সেটা এইচটিএমএল এবং সিএসএস দিয়ে যেটা তৈরি হবে এটার নাম হবে স্ট্যাটিক ওয়েব পেজ। কি ওয়েব পেজ? স্ট্যাটিক ওয়েব পেজ। আর এএসপি, জেএসপি, পিএসপি, মাইস্কেল দিয়ে যেটা তৈরি হবে প্রিয় ভাই বোন, এটার নাম হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ। ডাইনামিক মানে হচ্ছে গতিশীল বা পরিবর্তনশীল। গতিশীল, খেয়াল করবেন, গতিশীল বা পরিবর্তনশীল। আর স্ট্যাটিক মানে কিন্তু স্থির। তাহলে স্ট্যাটিক মানে কি? স্থির। আর এটা গতিশীল বা পরিবর্তনশীল। যদি প্রশ্ন হয় কোন ওয়েব পেজের তথ্য পরিবর্তন করা যায় না ওয়েবসাইট চালু করার পর, সেটা হচ্ছে স্ট্যাটিক। আর যে ওয়েব পেজের তথ্য যে কোনো সময় পরিবর্তন করা যায় সেটার নাম হচ্ছে ডাইনামিক। আশা করি প্রিয় ভাই বোন সবাই বুঝছি। ওকে, আরিফ বাবু শেয়ার ডান, ধন্যবাদ। মরিয়ম আক্তার মেরি আপু উত্তর করছেন। সবার উত্তরটি এত হচ্ছে কেন? হ্যাঁ, এবারকার উত্তরটা দেখি হচ্ছে কিনা, দেখি এবার পারি কিনা। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে, 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে, প্রভাষক পরীক্ষা 2022 সালে। হ্যাঁ, ওকে, তাহলে এটার একটু আমরা দেখবো, একটু চেষ্টা করব যে পারি কিনা। দ্রুত, গুড গুড। অনেক প্রিয় ভাই আজকে যুক্ত হয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তবে ক্লাসটা কিন্তু শুধু নিবন্ধনের জন্য না, এই ক্লাসটা যে কোনো চাকরির ক্ষেত্রে 10 থেকে 20তম গ্রেডে যারা দিবেন, অথবা সমাজসেবা, অথবা আপনার হচ্ছে প্রাইমারি হেড টিচার যে পরীক্ষা সামনে আসছে সেটার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, অথবা বিসিএস তো লাগবেই প্রিয় ভাই বোন। ওকে, আজকে রেফারেন্স গুলো কিন্তু আমরা বিসিএস থেকে নেই, নিবন্ধন থেকে নিছি। এর জন্য একটু মনে হচ্ছে যে ইজি ইজি কোশ্চেন, তাই না? নিবন্ধন কোশ্চেন এর থেকেও ইজি হয়, মানে হয় এটাই তো ইজি, আরো ইজি হবে, আপনাদেরটা আরো ইজি হবে। কিন্তু ইজি জিনিসগুলো যদি ভুল করে আসি, এটাই তো আমাদের জীবনের সবচেয়ে বড় পাপ, তাই না? আমি হয়তো কোনো একটা পাপ করছি জন্য ভুল করে আসছি, আমি চাই না এমনটা করার। হ্যাঁ প্রিয় ভাই বোন, সবাই আমরা লাইভ ক্লাসগুলোতে যুক্ত থেকে ভুলগুলোকে সলভ করে যাব। হ্যাঁ, ওকে, আমাদের সাথে অনেক অনেক প্রিয় ভাই উত্তর করতেছেন। দেখি তানজিনা আক্তার হিরাপু উত্তর করছেন সি। তারপরে মাহফিজুর রহমান ভাই, রানা ভাই উত্তর করছেন বি। তারপর ফিরে আবার সালমান আহমেদ ভাই উত্তর করছেন এ। এক একজনকার উত্তর এক একটা কেন হবে প্রিয় ভাই? উত্তর তো একটা হবে, তাই না? দেখি আর কারা করতেছেন। ওকে 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 ওকে, অনেকে করতেছেন। কাজী মিরু ভাই উত্তর করছেন, তারপর রাজন ভাই উত্তর করতেছেন, বাহ। তারপর অনেক অনেক ভাই উত্তর করছেন। হুসাইন আহমেদ ভাই উত্তর করছেন, অসংখ্য ধন্যবাদ। রাশেদ
ভাই উত্তর করছেন, ফাহিম আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ ভাই, তুমি যুক্ত হয়েছো, আমার অনেক ভালো লাগতেছে। আমার এত দূর থেকে প্রিয় প্রিয় শিক্ষার্থীগুলো, প্রিয় প্রিয় ভাইগুলো যুক্ত হচ্ছে, ধন্যবাদ। ফাহিম আমার হচ্ছে দেবুন সেন্টারের প্রথম ব্যাচের স্টুডেন্ট, ধন্যবাদ ফাহিম ভাই। ওকে, মোহাম্মদ নাহিদ হাসান উত্তর করছেন, সালমান আহমেদ ভাই উত্তর করছেন, রাজেন ভাই শেয়ার ডান, ধন্যবাদ ভাই। ওকে, হাফিজুর রহমান ভাই, কি হাফিজ, হাফিজ মুস, কি হাফিজ হচ্ছে লিসুর রহমান ভাই উত্তর করছেন, ধন্যবাদ। এখন আমরা একটু জানি যে এটার উত্তর কি। মুক্তি পারভিন আপু উত্তর করতেছেন, আলমগীর কবির ভাই উত্তর করছেন, হুসাইন আহমেদ ভাই উত্তর করছেন। দেখি তাহলে এই জিনিসটা কি। এটার জন্য আপনাকে একটা সম্পদ বানিয়ে দেই। সম্পদ হচ্ছে কি, এই যে 01, এই 01 কে কি বলে জানেন? এই 01 কে বিট বলে। কি বলে প্রিয় ভাই, প্রিয় বোন? বিট বলে। কেন বিট বলে জানেন? আপনারা একটু বলেন তো, বিটের ফুল ফর্ম কি, একটু আমাকে জানিয়ে দিবেন যে বিটটা কি বা বিটের ফুল ফর্ম কি। বিট এটা। এরপর আসি 8টা বিট, আমরা যদি 8 বিট আসি প্রিয় ভাই, প্রিয় বোন, খেয়াল করবেন, 8 বিট সমান হচ্ছে, 8 বিট সমান হচ্ছে 1 বাইট। 8 বিট সমান কি? 1 বাইট। ওকে, আমরা সাধারণত কিলো, কিলো মানে হাজার বলি, হ্যাঁ, যেমন ডেসিমেল সংখ্যা পদ্ধতি বুঝাই, ডেসিমেল দিয়ে। এই যে 0 1 2 3, তাহলে 10^0 মানে 1, 10, 100, 1000। হ্যাঁ, এখন দেখেন, এটাকে একক বলে, এটাকে দশক বলে, এটা শতক, এটা হাজার। হ্যাঁ, এইটাকে স্থানীয় মান বলে। কার স্থানীয় মান? 10 মানে হচ্ছে দশমিক। হ্যাঁ, এখন বাইনারি, যেহেতু কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত, বাইনারি অঙ্ক দুইটা, 2 এর পাওয়ার দিয়ে আমাকে আসতে হবে। তাহলে 2 এর পাওয়ার দিয়ে যদি আমরা আসি, তাহলে আমরা বাইনারির স্থানীয় মানটা পাবো প্রিয় ভাই বোন। তাহলে 2 এর পাওয়ার 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এভাবে চলবে। হ্যাঁ, ওকে, এভাবে চলবে প্রিয় ভাই বোন। ওকে, তাহলে 10 এর পাওয়ার 2 এর পাওয়ার 0 মানে 1 2, তারপর হচ্ছে 4 8, মানে ডাবল করে নেবেন, 16, তারপর 32 64 128 256 512 1024 1024 2048 4096 4096, এইভাবে চলবে প্রিয় ভাই। এখন দেখেন, আমি বলছি কিলো মানে হাজার। হ্যাঁ, তাহলে হাজার কোনটা? হাজারের কাছে কিন্তু এইটা আছে। হাজার কোনটা একটু দেখেন তো, হাজারের কাছে কোনটা আছে? হাজারের কাছে কিন্তু এই যে এটা আছে। তাহলে কত আছে হাজারের কাছে? 1024 আছে, 1024। তাহলে কিলো, আমরা বাইনারি হিসাব নিকাশের সময় কিলো বলবো 1024। তাহলে 1024 এই বাইট মিলে, আমরা যদি 1024 বাইট মিলে নেই, তাহলে সেটা হবে 1 কিলো বাইট। হ্যাঁ, সংক্ষেপে কেবি ধরলাম। তাহলে 1 কিলো বাইটকে আমরা সংক্ষেপে কি ধরবো? কেবি ধরবো। বুঝাইতে পারছি? ওকে, এখন আসি আবার সেম ভাবে 1024 কেবি যদি আমরা ব্যবহার করি, সেটা দিয়ে 1 এমবি হবে। এমবির ফুল ফর্ম কি? মেগাবাইট। ওকে, এটা কিলোবাইট, এটা মেগাবাইট। সেম ভাবে 1024 এমবি যদি নেই, সেখান থেকে 1 জিবি হবে। জিবির ফুল ফর্ম হচ্ছে গিগাবাইট। সেম ভাবে 1024 জিবি যদি নেই, জিবি যদি নেই, তাহলে সেখান থেকে হবে 1 টিবি। টিবি হচ্ছে টেরাবাইট। হ্যাঁ, এরপর ইটাবাইট, বোমাবাইট, জেটাবাইট, এরকম আছে। প্রিয় ভাই বোন, সবার কাছে আমি প্রশ্ন দিছিলাম, বিটের ফুল ফর্ম কি? বিটের ফুল ফর্ম অলরেডি একজন আমাকে উত্তর দিয়ে দিছে, হীরা আপু, উত্তর হচ্ছে বাইনারি ডিজিট। গুড। রাজন ভাই উত্তর করছেন, বাইনারি শুরু হয় 0 1 দিয়ে। গুড, বাইনারি শুরু হয় 0 1 দিয়ে না, বাইনারির অঙ্ক হচ্ছে 0 1। বাইনারি 1 0 দিয়েও শুরু হতে পারে, যে কোনো দিয়ে, অর্থাৎ এদের মধ্যবর্তী যে ডিজিট গুলো থাকবে 1 এবং 0, এর বাইরে আসতে পারবে না। এটাই অনেকে বলছেন, উত্তর কিন্তু দিয়েছেন, কিন্তু আমি প্রশ্ন রাখছি বিটের ফুল ফর্ম কি। বিটের ফুল ফর্ম প্রিয় ভাই, প্রিয় বোন, অলরেডি আমাদের কাছে একজন পাঠিয়ে দিয়েছেন, বাইনারি ডিজিট। বাইনারি মানে হচ্ছে 2, ইউনারি মানে 1, টার্নারি মানে 3, কোয়ার্টার মানে কি 4, হিক্সা মানে 6, অক্টাল মানে 8, দশমিক ডেসিমেল মানে 10, হিক্সা ডেসিমেল মানে 16। হ্যাঁ, ওকে প্রিয় ভাই বোন, 2 যেহেতু আছে, এটা মানে বাইনারি, তাহলে দুইটা অঙ্ক, একটা 0 আর একটা 1, এই দুইটা অঙ্ক, এটাকে বলে বাইনারি। যেহেতু অঙ্ক, অঙ্কর ইংরেজি কি? ডিজিট। প্রিয় ভাই, অঙ্কের ইংরেজি কি? ডিজিট। তাহলে বাইনারি ডিজিটকে সংক্ষেপে বলা হয় বিট। বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলা হয়? বিট। খেয়াল রাখবেন আজকে থেকে, তাহলে বাইনারি ডিজিটকে সংক্ষেপে বলা হয় বিট। ওকে, এখন আসেন, এই বিট 8টা বিট মিল হয় একটা বাইট। আপনার কাছে প্রশ্ন, বলেন তো 1 বাইট সমান কয় নিবল?
আপনার কাছে প্রশ্ন, 1 বাইট সমান কত নিবল? তাহলে একটু দ্রুত আমাকে জানাবেন যে 1 বাইট সমান কত নিবল। 1 বাইট সমান কত নিবল? সমান কত নিবল? নিবল প্রিয় ভাই বোন, একটু দ্রুত আমাকে কমেন্টসে জানিয়ে দেন তো 1 বাইট সমান কত নিবল? কতজন পারতেছি? 1 বাইট সমান কত নিবল? এখন খেয়াল করব, 8 বিট মিলে হচ্ছে 1 বাইট, কিন্তু 1024 বাইট মিলে হবে 1 কিলোবাইট, 1024 কিলোবাইট মিলে হবে 1 মেগাবাইট, 1024 মেগাবাইট নিয়ে হবে 1 গিগাবাইট, 1024 গিগাবাইট নিয়ে হবে 1 টেরাবাইট। অনেক সময় প্রশ্ন আসে যে কিভাবে যে আপনি এটা বের করবেন। ধরেন এরকম আসলো, কি আসলো যে 1 টিবি, টিবি সমান কত জিবি, কত জিবি এইরকম চাইলো, সেক্ষেত্রে কি করবেন? দেখেন তো টিভি থেকে জিবি যাইতে কয়বার? একবার। আর কত করে ধরছি? 1024, তাহলে 1024 ধরবেন একবার, এই জন্য পাওয়ার 1। তাহলে 1 টিবি সমান হচ্ছে 1024 জিবি, একবার গেছেন। ঠিক আছে, যদি আপনি টিভি থেকে এমবি যান তাহলে কত এমবি? তাহলে পাওয়ার 2 দিবেন, যেটা ক্যালকুলেট করে আসে। বা টিভি থেকে যদি কেবি যান তাহলে 1 বার 2 বার 3 বার গেছেন, তখন পাওয়ার 3 বসিয়ে দিবেন, যা আসবে বের করতে পারবেন। এখন আপনার কাছে আসতে পারে 1 জিবি সমান কত কেবি, সেক্ষেত্রে কি করবেন? জিবি ধরবেন, তাহলে 1024 নিলেন, জিবি থেকে কেবি যাইতে 1 বার 2 বার আছে, তাহলে পাওয়ার 2 দিবেন, আনসার বের হয়ে আসবে। প্রিয় ভাই বোন, সবার কাছে প্রশ্ন আমি রেখেছিলাম 1 বাইট সমান কত নিবল? কতজন পারি? একজন পারছে, তানজিনা আক্তার হীরা আপু আমাকে উত্তর করছে কত? 2। তানজিনা আপু, আপনি কিন্তু ব্রিলিয়ান্ট, মোস্ট মোস্ট ব্রিলিয়ান্ট বলতে হবে। হ্যাঁ, হোসাইন আহমেদ ভাই উত্তর করতেছেন, সৈকত ভাই উত্তর করতেছেন, জোনাকি পোকা আপু উত্তর করতেছেন, তারপর অপু এসডি গুড আপু উত্তর করতেছেন, শারমিন আক্তার আপু উত্তর করছেন। সবার উত্তরটি কিন্তু প্রিয় ভাই বোন রাইট। তবে খেয়াল করবেন 1 বাইট সমান কিন্তু 8 বিট। তবে 8 বিটের অর্ধেককে 1 নিবল বলে, তার মানে 4 বিট হচ্ছে একটা নিবল। কত বিট? 4 বিট। এই 4টা বিটকে আমরা কি বলবো? একটা নিবল বলবো। তাহলে একটা বাইটে যেহেতু 8টা বিট থাকে, তার মানে 2টা নিবল আছে। একটা বাইটে যেহেতু 8টা বিট রয়েছে, তার মানে 2টা নিবল আছে। 1 নিবল সমান 4 বিট। আশা করি প্রশ্নটা আপনার কাছে বোধগম্য। অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলেন তো, কলজা ঢুকতেছে কিনা, ক্লিয়ার কিনা বলেন। যদি ক্লিয়ার হয় অবশ্যই বলবেন ক্লিয়ার ক্লিয়ার স্যার। দেখেন, আপনারা যত বেশি প্রশ্ন করবেন আমি তত বেশি এক্সপ্লেইন করার চেষ্টা করব, কিন্তু আপনি প্রশ্ন করতেছেন, আমি এক্সপ্লেইন করব কিভাবে বলেন? প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সবাই রেসপন্স করব। ওকে জনাব কি পোকা আপু, রাত হয়ে গেছে, আপনার আলোই আমরা চলতে চাই, যাতে আপনি আমাদের আলো দেখিয়ে দিতে পারেন। গুড। এই প্রশ্ন আমরা সবাই জানি, কোনটি মৌলিক লজিক গেট? বলেন তো প্রিয় ভাই বোন, কোনটি মৌলিক লজিক গেট? পারি কিনা দ্রুত একটু জানিয়ে দেন। হ্যাঁ, দ্রুত। অনেক অনেক প্রিয় ভাই বোন যুক্ত হচ্ছেন। কোন কালারটা বেশি আসতেছে? এটা দেখি একটু কালার কম্বাইন করে। ওকে, একটু দ্রুত উত্তর করবি। হ্যাঁ, করতে হবে এখানে। হ্যাঁ প্রিয় ভাই বোন, সবাই একটু দ্রুত উত্তর করব। তানজিনা আপু 7 নম্বর উত্তর দিয়ে দিচ্ছে, অয়ন ভাই উত্তর দিছে। গুড গুড। কোনটা বেশি দেখাচ্ছে? ওকে, রেডটাই মনে হয় ক্লিয়ার দেখাচ্ছে। ওকে, রেড কালার দিয়ে করবো। গুড গুড, অনেক অনেক করতেছে। রাশেদ ভাই 8 বিট মিলে 1 নিবল, বাংলায় লিখলে ঠিক আছে, 4 বিট মিলে 1 নিবল। ঠিক আছে আপনার উত্তরটি। হ্যাঁ গুড। আমাদের কাছে হাফিজ মুখলিসুর রহমান ভাই যুক্ত হয়ে উত্তর করছেন অর্গিড। তানজিনা আক্তার হীরা আপু উত্তর করছেন আরো ব্রিলিয়ান্ট ভাবে করছেন, ইউনিভার্সাল গেট না আপু, অ্যান্ড অর নট ইউনিভার্সাল গেট না, এটা হচ্ছে মৌলিক গেট, খেয়াল করবেন। হ্যাঁ, ওকে ওকে। কি সেলিনা আহমেদ আপু আমাদের সাথে যুক্ত হয়েছে, আহমেদ সেলিনা উত্তর করছেন। গুড। আর কারা করতেছে? মিরু ভাই উত্তর করতেছেন, সবাইকে ধন্যবাদ ভাই। ওকে, মোহাম্মদ সুজন ইসলাম ভাই উত্তর করতেছেন, সৈকত ইসলাম ভাই উত্তর করছেন, কিন্তু সৈকত ইসলাম ভাই আপনার উত্তরটি একটু ভুল আছে, তো এটার জন্য একটা সম্পদ বানিয়ে দিই আপনাদের। হ্যাঁ, কাজে লাগবে। হ্যাঁ, ওকে। আমরা প্রথমে আসি লজিক গেট। কি আসবো? লজিক গেট। লজিক মানে যুক্তি, আর গেট মানে এখানে বর্তনী। হ্যাঁ, তাহলে লজিক গেটকে আমরা যুক্তি বর্তনী বলতে পারি। কিছু কিছু গেট আছে ওই একাই 100, একাই 100, যেমন আপনি, কারো সাহায্য লাগে না, একাই সব পারেন। হ্যাঁ, ওকে, তাহলে আপনি একাই 100, এই জিনিসটা হচ্ছে মৌলিক
আর আমরা যে মৌলিক সংখ্যা পড়ছিলাম, প্রাইম নাম্বার পড়ছিলাম না, মৌলিক সংখ্যা হচ্ছে ভাঙ্গা যায় না এরকম, মানে ও নিঃশেষে বিভাজ্য নয় এই টাইপের, তাহলে মৌলিক গেট গুলো ভাঙ্গা যাবে না এমনটাই। আরেকটা হচ্ছে যৌগিক, যৌগিক মানেই বুঝতেছি কেউ ভাই বোন, যৌগিক মানেই কি যুক্ত থাকবে, হ্যাঁ ওকে। তাহলে যে গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়াই চলতে পারে তাকে মৌলিক গেট বলে, আর যে গেট মৌলিক গেটের সাহায্য ছাড়া চলতে পারে না অথবা অন্য কোনো গেটের সাহায্য ছাড়া চলতে পারে না তাকে যৌগিক গেট বলে। মৌলিক গেট কিন্তু প্রিয় ভাই বোন তিনটা, কয়টা? তিনটা, খেয়াল করব। একটা হচ্ছে অর গেট, কি গেট? অর গেট। আরেকটার নাম হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড গেট। আরেকটা প্রিয় ভাই বোন, আরেকটার নাম হচ্ছে নট গেট। ওকে, এই তিনটা গেটকে আমরা বলবো মৌলিক গেট। তবে যৌগিক গেট কয়টা জানেন? যৌগিক গেট প্রধানত দুই ধরনের। প্রধানত কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে সর্বজনীন গেট, নট সার্বজনীন, হ্যাঁ সর্বজনীন, এটা খেয়াল করবেন। একটা হচ্ছে সর্বজনীন গেট যাকে ইংরেজিতে বলে ইউনিভার্সাল গেট, আর একটা আছে সেটাকে এক্সক্লুসিভ গেট বলে, বাংলায় বলে বিশেষ গেট। কি গেট? বিশেষ গেট। প্রিয় ভাই বোন, এখন একটু লক্ষ্য করব, এই যে সর্বজনীন গেট এটা আবার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে নর গেট, নর গেট। আরেকটার নাম হচ্ছে প্রিয় ভাই বোন ন্যান গেট। নর এবং ন্যান এই দুইটাকে সর্বজনীন গেট কেন বলা হয় জানেন? এই দুইটা গেট দিয়ে যতগুলো গেট আছে সকল গেটের কাজ করা যায়, এই জন্য এই দুইটাকে সর্বজনীন গেট বলে, হ্যাঁ ওকে। আর বিশেষ গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স অর গেট, আরেকটা প্রিয় ভাই বোন এক্স নর গেট। এইগুলোই হচ্ছে আমাদের লজিক গেট। যদি প্রশ্ন হয় লজিক গেট মোট কত প্রকার, আনসার হবে 7 প্রকার, কারণ এখানে 3টা আছে, এখানে 4টা আছে, 4 আর 3 কত হয়? 7টা। যদি বলে যৌগিক গেট কত প্রকার, তাহলে উত্তর হবে 4 প্রকার। যদি বলে যৌগিক গেট প্রধানত কত প্রকার, উত্তর হবে 1টা 2টা, মানে 2 প্রকার। যদি বলে সর্বজনীন গেট অর্থাৎ ইউনিভার্সাল গেট কত প্রকার, তাহলে উত্তর হবে 2 প্রকার। আশা করি ক্লিয়ার। বিশেষ গেট কত প্রকার? 2 প্রকার। আর সবগুলোকে একসাথে আমরা কিন্তু যৌগিক গেট বলতে পারি, তাহলে যৌগিক গেট কত প্রকার? 4 প্রকার। যৌগিক গেট প্রধানত কত প্রকার? আনসার হবে 2 প্রকার, একটা সর্বজনীন গেট আর একটা বিশেষ গেট। আর মৌলিক গেট কত প্রকার? তাহলে 3 প্রকার, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আমরা এদের একটু যদি সিম্বল গুলো দেখে আসি, অর গেটের সিম্বলটা হচ্ছে, প্রিয় ভাই বোন একটু দেখি, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। অর গেটের সিম্বলটা হচ্ছে এইরকম, হ্যাঁ ওকে। এটা হচ্ছে অর গেট, এর কাজ হচ্ছে যোগ, এর কাজ কি? যোগ করা। এন্ড গেটের কাজ, এন্ড গেটের সিম্বলটা হচ্ছে এ এন্ড ডি, ডি লেখা আছে না দেখেন তো, এই ডি সাইন দিয়ে এটা এন্ড গেটের। আর নট গেটেরটা হচ্ছে এইটা, কিন্তু এটার কোনো ইনপুট আউটপুট নেই, এর জন্য আমি এই দিক দিয়ে দেখাচ্ছি, এইটা দিয়ে যাচ্ছে এবং এই দিক দিয়ে বের হচ্ছে, এটা হচ্ছে নট গেট। ওকে, নর গেট একটা অর আছে, ভালো করে দেখবেন, অর গেটের সিম্বল কিন্তু অলরেডি আমি এটা পাইছি, এই সিম্বলটাই। নট কিন্তু এখানে তীরটা না, নট হচ্ছে কিন্তু গোলটা, খেয়াল করবেন। তাহলে অরের সাথে একটা যদি নট লাগিয়ে দিই, যেহেতু নর আছে, হ্যাঁ তাহলে এটা হবে নর গেট। যদি এটা বিলিভ না হয় আমি একটু এক্সপ্লেন করে আপনাদের দিতে পারি, হ্যাঁ একটু ছোট করে নেই, আপনাদের আরেকটু সোজা করে দেই জিনিসটাকে। ওকে, এটা বোঝার জন্য আমি আপনাকে একটু টেকনিক করে দেই। এনতে হচ্ছে নট, খেয়াল করবেন। আরেকটা আছে কি প্রিয় ভাই বোন? অর। তাহলে নট আর অর মিলে এটা হবে, সেটা হচ্ছে নর গেট। ওকে, এটা হচ্ছে অর গেটের প্রতীক আর গোলটা হচ্ছে নট গেট। ওকে, এনতে কি? নট। আর অ্যান্ড আছে, অ্যান্ড, অ্যান্ড। ওকে, তাহলে অ্যান্ড গেটের প্রতীকটা আমরা কি পাইছি? এই প্রতীকটা, হ্যাঁ ওই প্রতীকটা নিব, দিয়ে দিলাম অ্যান্টের প্রতীক। তার সাথে কি আছে বলেন তো? একটা নট যুক্ত হবে, এই যে নট। তাহলে নটের প্রতীক কোনটা পাইছি? নটের প্রতীক কিন্তু গোলটা, এর সাথে একটা গোল দিয়ে দিলাম, তার মানে এটা হয়ে গেল ন্যান্ড গেটের প্রতীক। আমি যদি এক্স অর আসি, দেখেন তো অর গেটের প্রতীক, তাহলে অর গেটের প্রতীকটা বেসিক্যালি এইরকম, এইটা হচ্ছে এক্স এর টান, এক্স দিলাম বিশেষ একটা সাইন। অর গেটের প্রতীকটা হচ্ছে এই টাইপের, এটাই হচ্ছে এক্স অর গেট, হ্যাঁ ওকে। আর একটা হচ্ছে কি? এক্স নর। তাহলে এক্স, এই যে আমি যদি একটা এক্স এর টান দিই, এটা হচ্ছে এক্স, একটা হচ্ছে অর লাগবে, এই জন্য অর, এর সাথে একটা এন আছে, এনতে নট, এটা হচ্ছে এক্স নর। আশা করি জিনিসটা ক্লিয়ার। এখন আমরা এটা একটু কি করব প্রিয় ভাই বোন, এটা একটু ইনপুট আউটপুট বুঝবো। যদি এটা ইনপুট এ আর বি হয়, তাহলে আউটপুট হিসেবে পাবো এ আর বি, তবে এই গেটের কাজ হচ্ছে যোগ, এই জন্য মাঝখানে যোগ হবে, তবে যৌক্তিক যোগ, হ্যাঁ। আর এখানে এ আর বি ইনপুট হলে আউটপুট হিসেবে পাবো এ আর বি, তবে এর কাজ হচ্ছে গুণ, মাঝখানে গুণ হবে। এখানে এ ইনপুট হলে আউটপুট হিসেবে এই পাবো, তবে এর কাজ হচ্ছে পূরক, মানে বার হবে। এখানে এ আর বি যদি ইনপুট হয়, দেখেন তো অর গেটের কাজ কি? যোগ, তাহলে এ প্লাস বি পাবো, এটাই। কিন্তু এর সাথে একটা নট যুক্ত হয়েছে, নট হলে একটা বার হবে, কারণ এই যে নট মানে পূরক। সেম ভাবে এখানে এ আর বি যদি ইনপুট করি, আউটপুট হিসেবে এ আর বি পাবো, যেহেতু ডি এস এ গুণ হইবে,
আর গোল আছে বার হবে, শেষ। এখানে যদি এ আর বি দেই, আউটপুট হিসেবে অর গেটের কাজ কি, এ প্লাস বি পাবো, এ প্লাস বি পাবো। কিন্তু এখানে একটা বিশেষ সাইন আছে, এই জন্য এটাকে বিশেষ করে দিব, একটা এক্সক্লুসিভ করে দিব, হয়ে গেল। এটাতে যদি এ আর বি দেই, তাহলে আউটপুট হিসেবে এ প্লাস বি পাবো। যেহেতু একটা বিশেষ চিহ্ন আছে, তার মানে বিশেষ সাইনের জন্য এক্সক্লুসিভ করছি, একটা গোল আছে মানে একটা বার হবে। আশা করি প্রিয় ভাই বোন এই ছিল লজিক গেটের সামারি। একটু যদি মনে হয় যে আপনার এসএস দেওয়ার দরকার, কষ্ট করে এসএস দিয়ে রেখে দিতে পারেন, আপনার সম্পদ হয়ে থাকবে প্রিয় ভাই বোন, সম্পদ হয়ে থাকবে। ওকে, সৈকত ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত হয়ে বলে আপনার আন্তরিকতার সাথে উপস্থাপনে অনেক ভালো লাগছে ভাইয়া, ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনারা যুক্ত থাকলে আমি আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করব। ঠিক আছে, আপনারা যুক্ত থাকবেন। অনেকে বই দেখিয়া আগে উত্তর দেয়। দেখ প্রিয় ভাই বোন, বই দেখে যদি উত্তর দেয়, উনি যদি ওনার নিজের স্কিলটা সেভাবেও ডেভেলপ করতে পারে, কোনো সমস্যা নেই, অন্তত সেই প্রশ্নটা তো সেট আপ হচ্ছে। আর একটা কথা মনে রাখবেন, আপনি কমেন্টসে লিখতেছেন মানে মানুষের মেন্টাল যে অবস্থা, এটা এমন ভাবে তৈরি হয় যে আপনি কমেন্টস যখন লিখতেছেন, আপনার ব্রেন কাজ করতেছে, চোখ কাজ করতেছে, হাত কাজ করতেছে, এই জিনিসটা কিন্তু সহজে আপনি ভুলে যাবেন না। এর জন্য আপনি যদি বই ঘেটেও উত্তর দেন, তার উপর ঘাটতে গেলে ব্রেন ব্যবহার করতেছেন, চোখ দেখতেছেন, লিখতেছেন, আপনার কাছে কিন্তু হারাবে না। যেটাই হোক আপনি চেষ্টা করবেন লিখার, বুঝছেন? যত বেশি লিখবেন তত বেশি আয়ত্তে আসবে। হ্যাঁ, ছোট বাচ্চাদের আমরা দেখেন, ছোট ছোট বাচ্চা যখন জন্ম নেয়, তখন আমরা তাদেরকে কি করি, যদি কোনো একটা বাচ্চা হয়, আব্বা আব্বা, আম্মা আম্মা, এইভাবে আমরা তাদেরকে বলি দেই। কেন বলি শেখাই জানেন? কারণ এই কথার টোন শুনেই যাতে সে বলতে পারে কথা, সে আমরা তাদেরকে হাত ধরে নিয়ে বেড়াই কেন, তারা যাতে হাঁটতে শেখে। হ্যাঁ, আমরা তাদেরকে বিভিন্ন অকেশনে নিয়ে যাই, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল ডেতে ঘুরাইতে নিয়ে যাই কেন, কারণ তারা সামাজিকতা যাতে শিখে। তদ্রু প্রিয় ভাই বোন, যে যত বেশি নার্সিং করবে নিজের ব্রেনকে, সে তত বেশি শিখতে পারবে। পৃথিবীতে এমন একটা জিনিস আছে যেটা কখনো কমে না, ব্রেন মানুষের কখনো কমে না, বরং ডে বাই ডে বৃদ্ধি পায়। হ্যাঁ, এর জন্য মানুষ বলে না, প্রাপ্ত বয়স্কের আগে যেটা থাকে এটা হচ্ছে কি, উঠতি বয়স, এই জন্য তার ব্রেন কম। ব্রেন ঠিক আছে কিন্তু পরিপূর্ণতা কম হয়, আর যখন প্রাপ্ত বয়স্ক হয় তার ব্রেনটা ঠিকই হয়। ঠিক আছে প্রিয় ভাই বোন, এর জন্য ফিক্সড কোনো কিছু করতে গেলে অবশ্যই একটু নার্সিং করবেন, ব্রেন কখনো নিজে থেকে কাজ করবে না। যাক, এত বড় জ্ঞান আমি দেওয়ার মানুষ না, কিন্তু আমি চাই প্রিয় ভাই বোন সবাই যাতে আমরা একটু কমেন্টস করি। হ্যাঁ, ওকে। কাজী মিরো ভাই বলে অসাধারণ ক্লাসটা, ধন্যবাদ ভাই। তারপর লাবণ্য আপু আমাদের কাছে উত্তর করছেন, এসএস দিয়ে রাখছেন, আশা করি সবাই এখন পারবেন। কি বলছেন লাবণী আপু, কি বলছেন? কিছু বুঝি না, মাথার উপরে দিয়ে যাচ্ছে। হ্যাঁ লাবণী আপু, এগুলো না বোঝার জিনিস না, বুঝারই জিনিস। দেখেন অনেক প্রিয় ভাই বোন উত্তর করতেছে, তবে আপনি যেহেতু বুঝেন না, আপনার জন্য বলি, একটু আমাদের বেসিক ক্লাসগুলোতে যুক্ত হয়ে যাবেন, আমরা একটার পর একটা সুন্দর করে সেইগুলো আপনাকে বুঝিয়ে যাবো। হ্যাঁ, ওকে। আর যেটা করাইলাম, এই চার্টটা আপনি একটু কষ্ট করে এসএস দিয়ে রেখে দেন, দেখবেন এরপরে যে প্রশ্নগুলো সব এর মধ্যেই থাকবে। তো এখন যে প্রশ্নটা ছিল, মৌলিক গেট কোনটি, তাহলে মৌলিক গেট হচ্ছে একটা, দুইটা, তিনটা, এই তিনটা, মানে একটা অর গেট, আর একটা অ্যান্ড গেট, আর একটা নট গেট, বাকি সবগুলো যৌগিক গেট। দেখেন তো এখানে অর আর নট যুক্ত হয়েছে, তার মানে এটাও মৌলিক। অ্যান্ড আর নট যুক্ত হয়েছে, এটাও মৌলিক। তারপরে এক্স অর গেটে কিন্তু সকল মৌলিক গেট আছে, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, তিনোটাই আছে। কিভাবে আছে আমরা পরে শিখবো। হ্যাঁ, একটু পরে কোশ্চেনে যাচ্ছি। এক্স নট গেটেও কিন্তু সকল মৌলিক গেট রয়েছে। অনেকের মনে প্রশ্ন, স্যার এখন শিখিয়ে দেন, তাহলে দেখাই। এক্সক্লুসিভ অর বি সমান কিন্তু হয় এ নট বি প্লাস এ বি নট। এটা কিভাবে হয় সেটাও যদি শিখতে চান, তাহলে ট্রুথ টেবিল থেকে আমি বের করতে পারি। হ্যাঁ, এই যে একটা নট আছে, তার মানে এটা কিন্তু নট গেট, একটা গুণ আছে, তার মানে এটা কিন্তু একটা অ্যান্ড গেট, একটা যোগ আছে, তার মানে এটা কিন্তু একটা অর গেট। তার মানে এক্সক্লুসিভ অর বি তে তিনটা মৌলিক গেটই আছে। সেম ভাবে আমি যদি বলি এক্সক্লুসিভ অর বি হোল বার, এখানে কি কি আছে, এটার মান হয় এ বার বি বার প্লাস এ বি। কিভাবে হয়, ট্রুথ টেবিল থেকেও বের করতে পারবেন। হ্যাঁ, তাহলে এখানে বার আছে নট গেট, গুণ আছে অ্যান্ড গেট, যোগ আছে অর গেট, তার মানে এটাও তিনটা মৌলিক গেট নিয়েই গঠিত। খেয়াল করবো। হ্যাঁ প্রিয় ভাই বোন, এবারকার প্রশ্ন যেটা ছিল, অনেকে উত্তর করছেন লজিক গেট কোনটি, তাহলে ন্যান্ড কিন্তু সর্বজনীন গেট, ওই যে শিখে আসলাম বিশেষ গেটে। হ্যাঁ, তার মানে এটা না। নর গেটও ওখানে দেখে আসছি, এক্স অরও দেখে আসছি। কারণ ন্যান্ড গেটে দেখেন, আপনি যদি ন্যান্ডটাকে এক্সপ্লেইন করেন, তাহলে কি আছে, এনতে নট, এনতে আপনি কি ধরবেন, নট, আর একটা প্লাস এন্ড। তাহলে দেখেন তো নট প্লাস এন্ড মিলে আছে না, যুক্ত হয়েছে, তার মানে এটা যৌগিক গেট। এই নরের ক্ষেত্রেও দেখেন নর, তার মানে এটা কি আছে, এনতে কি নট আছে, তারপর আরেকটা কি আছে প্রিয় ভাই বোন, অর, তাহলে নট আর অর যুক্ত আছে, তার মানে এটাও যৌগিক গেট। এক্স অর গেটে কি, এক্স অর গেটে কিন্তু তিনোটাই আছে। কিভাবে তিনোটাই, আমি একটু আগে দেখায় আসলাম। একটা আছে এন্ড, তারপর একটা আছে অর,
আর একটা নট, তিনোটাই এর মধ্যে আছে। কিভাবে? আমি যদি দেই এ এ স্কোয়ারশিপ অর বি, এ স্কোয়ারশিপ অর বি, এটা হচ্ছে এক্স অর গেটের আউটপুট, এটা সমান হয় এ নট বি যোগ এ বি নট। অতএব এই যে নট থাকার কারণে একটা নট গেট, গুণ থাকার কারণে একটা অ্যান্ড গেট, যোগ থাকার কারণে একটা অর গেট। তাহলে নাই কোনটা, সেটাই হচ্ছে আপনার এখানকার উত্তর। তাহলে মৌলিক গেট হচ্ছে অর, অর একাই 100, তাহলে অর হচ্ছে এখানে আনসার। যারা উত্তর করছি উত্তরটি রাইট, গুড। হ্যাঁ, এখানে বলছে মোহাম্মদ নাহিদ হাসান ভাই বলছে এইচএসসি তে যারা আইসিটি পড়ছে তারাই আজকের ক্লাসটা বুঝবে না প্রিয় ভাই বোন। এটা হয়তো যারা 2015 সালের পর এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু ইন্টারমিডিয়েটে আইসিটি একটা সিলেবাসে যুক্ত হয়ে গেছে, জন্য বাধ্য হয়ে আপনি পড়ছেন। যেই স্টুডেন্টরা ক্লাস 10 অব্দি আইসিটি কে পাত্তা দেয়নি তারাও কিন্তু ইন্টার এসে আইসিটির পিছনে ঝুঁকছে, তাই না? হ্যাঁ, তারা একটু জানে, কিন্তু আমার প্রিয় ভাই বোন অনেকে আছে তারা 2015 সালে আগে ইন্টার পাস করছেন, তাদের কিন্তু আইসিটি নাই, এর জন্য তারা একটু কম বুঝতেছে। হ্যাঁ, আর এটা বুঝতে হলে একটু লেগে থাকতে হবে, ক্লাস করতে হবে, না হলে কি সম্ভব? না, কারণ যারা বেশি বুঝতেছে তারা তো ওই ইন্টারমিডিয়েটে অনেকটা 2 বছর তার এইটার পিছনে সময় দিছে, কিন্তু আপনি 1 মিনিটও সময় দিলেন না, আপনি বুঝতে চাচ্ছেন, এটা কি সম্ভব? না প্রিয় ভাই বোন। এর জন্য তুহিন স্যার আছে, আপনি যেভাবেই চাবেন তুহিন স্যারের কাছে শিখতে, তুহিন স্যার চেষ্টা করবে আপনাকে শেখানোর জন্য। আমি কথা দিচ্ছি, যেভাবেই আপনি চান আমরা শেখাবো। হ্যাঁ, ওকে, গুড। সোনিয়া আপু বলছে ধন্যবাদ, জি জি, গুড গুড। হ্যাঁ প্রিয় ভাই বোন, এই প্রশ্নটার উত্তর সবার কাছে আমি চাচ্ছি, দেখি একটু দ্রুত আমরা করি। হ্যাঁ প্রিয় ভাই বোন, গুড। প্রিয় ভাই বোন, অনেক অনেক প্রিয় ভাই বোন যুক্ত আছেন আমাদের সাথে, উত্তর করতেছেন। মায়াবী রাজকন্যা, অসাধারণ ক্লাস, ধন্যবাদ মায়াবী রাজকন্যা। আমাদের সাথে হোসেন ভাই উত্তর করতেছেন, ভরি শিশির আপু উত্তর করতেছেন, লাবণী বিন কে লাবণী আপু উত্তর করতেছেন আমাদের সাথে, ফাহমিদা সমীর আপু উত্তর করতেছেন, ফাহমিদা সমীর আপু। তারপর আমাদের সাথে আরো অনেক অনেক প্রিয় ভাই, তানজিলা মিম আপু উত্তর করতেছেন, গুড। আমাদের সাথে সৈকত ভাই উত্তর করছেন আন্তরিকতার সাথে উপস্থাপন, ধন্যবাদ ভাই। আমাদের সাথে লিবান বিন ওসমান ভাই উত্তর করছেন, আমাদের সাথে অনেক অনেক প্রিয় ভাই বোন উত্তর করতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। সবাই আবার ধুমচে উত্তর করার চেষ্টা করব, ধুমচে দ্রুত। ওকে, অনেক প্রিয় ভাই বোন উত্তর করতেছেন, সবাইকে ধন্যবাদ জানাবো। সেই সাথে একজন ভাই আমাদের উত্তর কমেন্টস করছেন, আপনার কথায় লজিক আছে, আমাকে মনোমুগ্ধ করে। ধন্যবাদ ভাই, আপনার কথা আমিও ইমপ্রেসড। হ্যাঁ প্রিয় ভাই বোন, সাথে আরেকজন আমাদের প্রশ্ন করছেন, কলেজে আইসিটি টিচার হওয়ার জন্য কি আলাদা কোনো সার্টিফিকেট থাকা লাগে? না প্রিয় ভাই বোন, আলাদা সার্টিফিকেট না, কলেজে টিচার হওয়ার জন্য বর্তমানে ন্যূনতম আপনার কম্পিউটার সায়েন্সের উপর বা সিএসই এর উপর আপনাকে স্নাতক পাস হতে হবে। হ্যাঁ, ওকে, স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেই ডিগ্রি যদি আপনার থাকে, স্নাতক সম্মান, তাহলে আপনি কলেজে অ্যাপ্লাই করতে পারবেন। আর স্কুল পর্যায়ের জন্য আপনি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স করলেই সেখান থেকে পাবেন। দেখেন, স্কুল পর্যায়ে আপনাদের পোস্ট আছে 5257টা, হ্যাঁ, আর কলেজ পর্যায়ে পোস্ট আছে 820টা, আর সাথে ডোমিস্ট্রেটরি আবার পোস্ট আছে 594টি। সব মিলে 594টি বাদ দিয়ে 6077টা পোস্ট। এটা কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা যারা আগে থেকে প্রিপারেশন নেবেন, যারা গুছানো প্রস্তুতি গ্রহণ করবেন, তারাই আগাই যাবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন প্রিয় ভাই বোন, চাকরি পড়া পড়লেই যে চাকরি হয় এমনটা না। অনেক দেখবেন মেধাবী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্ট ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে, ডিগ্রি থেকেও পড়ে অনেকে চাকরি করে। কেন? কারণটা হচ্ছে তারা গুছিয়ে পড়ছে। চাকরির জন্য যে সময়টুকু লাগে, কোনো একটা প্ল্যাটফর্ম থেকে তারা সুন্দর করে কি তার পড়াটা গুছিয়ে পড়ার চেষ্টা করছে। চাকরি পড়া কিন্তু কোনো সিলেবাসের মধ্যে, যতই সিলেবাস হোক না কেন, সিলেবাসের মধ্যে হয় না। পড়া অনেক হিউজ, কিন্তু এতগুলো পড়া কি এই স্বল্প সময়ে সম্ভব? কখনোই না। এর জন্য যারা অভিজ্ঞ, যারা এই বিষয়গুলো নিয়ে নার্সিং করে, যারা এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করে, তারাই কিন্তু এই জিনিসগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারে। এই জন্য হিউজ না পড়ে গুছানো অল্প পড়া পড়েন, দেখবেন চাকরি নিশ্চিত হবে। চাকরির জন্য পরিশ্রম আপনি দিন রাত করতেছেন, কিন্তু চাকরি হচ্ছে না। কেন? কারণ আপনি গুছালো ভাবে প্রস্তুতি নিচ্ছেন না। এই জন্য আমরা গুছালো ভাবে প্রস্তুতির জন্য জব ফোকাস আপনার পাশে আছি। চাইলে আপনারা আমাদের কোর্সেও যুক্ত হতে পারেন প্রিয় ভাই বোন। ওকে, এই প্রশ্নের উত্তর দেইনি না? হ্যাঁ, দেখি, দুই বা ততোধিক মৌলিক গেটের সম্মিলিত। খেয়াল করবেন প্রিয় ভাই বোন, এই যে সমন্বয় মানে যুক্ত, আর যুক্ত হওয়া মানে সেটাকে কি বলে? যৌগিক গেট। কি বলে প্রিয় ভাই বোন? যৌগিক গেট। একটু দেখেন তো যৌগিক গেট কি অপশন আছে?
এই যে আছে কারেক্ট আনসার হচ্ছে এটা। সর্বজনীন গেটও কিন্তু যৌগিক গেটের মধ্যে পড়ে, বিশেষ গেটও কিন্তু যৌগিক গেটের মধ্যে পড়ে। তার মানে যৌগিক হচ্ছে তার বাবা, এই দুইটা তার কি সন্তান। অতএব সন্তানকে আমরা প্রশ্ন করবো না, আমরা তার বাবারে ধরবো। কারে ধরবো? বাবাকে ধরবো। ওকে প্রিয় ভাই বোন, উত্তর হচ্ছে যৌগিক গেট। গুড, যারা যৌগিক গেট উত্তর করছেন সবার উত্তরটি রাইট। এই প্রশ্নটা আমি কিন্তু সবার কমেন্টস দেখবো। হ্যাঁ, ওকে। যৌগিক লজিক গেট কয়টি? আমি অলরেডি এইটার একটা চার্ট পরে আসলাম আপনাদের, একটু দ্রুত জানাবেন। হোসাইন ভাই আমাদের সাথে উত্তরে দিচ্ছেন, লিবান বিন ওসমান ভাই উত্তর করতেছেন, মিলন মাহমুদ ভাই উত্তর করতেছেন, মোহাম্মদ রিজাউল খান উত্তর করতেছেন। 100 শেয়ার ডান, ধন্যবাদ ভাই। ওকে, রাশেদ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর তারপর হচ্ছে মোতাব্বির আহমেদ পিয়াস ভাই বলেন, স্যার যে কোনো সাবজেক্টে কি অনার্স করে আইসিটি তে আবেদন করা যায়? হ্যাঁ অবশ্যই যায়, তবে আপনাকে আইসিটি নিবন্ধন করার জন্য আগে ছিল 6 মাসের, এখন আপনি 1 বছরে, কত 1 বছরের যে কোনো কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে, কারিগরি থেকেও আপনি কিন্তু, কারিগরি বোর্ড থেকেও 1 বছর একটা আপনার অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স করলে আপনি কিন্তু নিবন্ধনে আইসিটি তে করতে পারবেন। আর আইসিটি তে নিবন্ধন করা একবারে ইজি। অনেক সাবজেক্ট আছে শূন্য পদ নেই, তারাও কিন্তু চাইলে 1 বছর কোর্স করেও এখানে করতে পারেন, এটা এক সুবিধা। আরেকটা, আইসিটি তো লাগবেই, আপনার আইসিটি যত দিন যাবে আইসিটি ব্যাক হবে না, আইসিটি আরো বাড়বে। এর জন্য আইসিটি নলেজ আপনার থাকা আবশ্যক। আপনি ফোন ব্যবহার করতেছেন, আপনি ছোট বাচ্চা, আপনার ভাস্তি বলেন, আপনার ভাইয়ের ছেলে মেয়ে, তারা এসে আপনার কাছে, চাচ্ছু দেখেন কিভাবে করতে হয়, আপনার লজ্জা লাগে না কেন? কারণ এই জিনিসটা তাদের স্কিলে চলে আসছে। আমরা চাই আপনাদের স্কিলে চলে আসে। হ্যাঁ, আমরা সবার সাথে এই জিনিসগুলো করার চেষ্টা করবো। ওকে ওকে ওকে। ভোরের শিশির উত্তর করছে, রাইকা মনি উত্তর করছেন, তারপর হচ্ছে দিদারুল ইসলাম কি দিদার ভাই উত্তর করছেন আমাদের সাথে, ফরহাদ হোসেন ফাহিম ভাই উত্তর করতেছেন, মোতাব্বির আহমেদ ভাই ধন্যবাদ ভাই, ধন্যবাদ। তারপর রিচান ভাই উত্তর করছেন, তরিকুল ইসলাম তালুকদার ভাই উত্তর করছেন, রওশন আরা তাসনিম কি ডিপ্লোমা থেকে জিএসটি কমপ্লিট করেছে যারা, তাহলে কি পর্যায়ে জবে অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ অবশ্যই, যারা ডিপ্লোমা থেকেও জিএসটি কমপ্লিট করছে না, সিএসই হবে প্রিয় ভাই বোন। যাই হোক, তো আপনি ওইখানে আপনার সার্কুলারে বলা থাকবে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা, সেটা আপনি সেখানে যদি আপনার সাথে যায় আপনি অবশ্যই কিবা করতে পারবেন। আর বিগত চাইলে আপনি 18তম নিবন্ধনের যে সার্কুলার হয়েছে আইসিটি প্রভাষক পর্যায়ে, সেক্ষেত্রে আপনি দেখে নিতে পারেন, হ্যাঁ, যে কিভাবে আসছে। তবে এবার প্রভাষকের তুলনায় কি স্কুল পর্যায়ে চাকরি নিশ্চিত, নিশ্চিত চাকরি আপনার জন্য। ওকে ওকে, অনেক অনেক প্রিয় ভাই বোন উত্তর করতেছেন, ফাহমিদা সমীর উত্তর করছেন, আরো শারমিন আপু উত্তর করছেন। গুড গুড গুড। ওকে, ধন্যবাদ ভাই। আমরা একটু একটু দ্রুত চাই। হ্যাঁ, যৌগিক গেট কয়টি? যৌগিক গেট প্রিয় ভাই বোন 4টি। অনেকে কিন্তু 2টি দিচ্ছেন না, প্রধানত 2টি, কিন্তু মোট 4টি। প্রধানত 2টি, মোট 4টি। তাহলে যৌগিক গেট একটা নর গেট, ন্যান্ড গেট, এক্সঅর গেট, এক্সনর গেট, মোট 4টি। মৌলিক গেট কয়টি? 3টি। প্রিয় ভাই বোন আশা করি জিনিসটা বুঝছি। ওকে, পরে প্রশ্ন একটু দ্রুত দ্রুত জানিয়ে দেব, কোনটি যৌগিক লজিক গেট? দ্রুত একটু জানিয়ে দেই, একটু আগে পরে আসলাম, দ্রুত। গুড, মোতাব্বির রহমান পিয়াস ভাই কি বলছেন? 4টি হবে, ধন্যবাদ ভাই। মিলন আহমেদ ভাই উত্তর করছে 2টি। না ভাই, এটা হচ্ছে প্রধানত 2টি, কিন্তু মোট 4টি, মোট চাইছে। হ্যাঁ, ওকে। তারপর বিনয় রায় আপনি উত্তর করছেন ভাই 3টি। 3টি না দাদা, 3টি উত্তর হচ্ছে মৌলিক গেট, কিন্তু যৌগিক গেট কিন্তু 4টি, নর গেট, ন্যান্ড গেট, এক্সঅর গেট, এক্সনর গেট। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। ওকে, রাশেদ ভাই উত্তর করছেন 8। তারপর তাসলিমা হক কি বলছেন, স্যার এডুকেশন সাবজেক্ট থেকে আইসিটি অ্যাপ্লাই করা যাবে? স্যার এডুকেশন সাবজেক্ট থেকে একটু ভালো করে বুঝাই বলেন, আমি বুঝি নেই আপনার কমেন্টস, একটু ভালো করে বলি। হ্যাঁ, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তারপর মোতাবেক পিয়াস ভাই উত্তর করছেন নরগেট, আব্দুল সালাম উত্তর করছেন ঘ। গুড। তারপর শারমিন আপু উত্তর করছেন ঘ। গুড। তারপর মিলন আহমেদ ভাই উত্তর করছেন, তারপর হাফিজ মুকলেসর রহমান ভাই করছেন উত্তর, অনেক অনেক, আব্দুল সালাম ভাই করছেন, সবাই উত্তরটি কিন্তু এবার রাইট। যৌগিক গেট মানে যুক্ত থাকতে হবে। দেখুন তো এটার সাথে কোনো যুক্ত নাই, নাই নাই, এটাতে যুক্ত আছে, কি আছে? নর। একটা আছে অর, আর একটা আছে নট। একটা আছে নট যোগ অর, তার মানে এটা যৌগিক গেট। ওকে, আশা করি বিষয়টা বুঝছি। হ্যাঁ, ওকে, পরে প্রশ্ন আসি।
অর গেট কাজ কি একটু আগেই আমরা জানলাম। এইরকম গেটটার কাজ কি জানেন? এরকম গেটটার কাজ হচ্ছে যোগ করা। যদি এ আর বি ইনপুট হয় তাহলে এ আর বি কে এমন করবে। তাহলে অর গেটের কাজ কি? যোগ করা। যোগ করা কি আছে এটা সবাই জানি, এজন্য দিয়ে দিলাম উত্তর এটি। হ্যাঁ, এরপরে প্রিয় ভাই বোন পরে প্রশ্নটা যাই, এটা তো সবাই আমরা জানি তাই না? হ্যাঁ প্রিয় ভাই বোন, আবারও আপনাদের জন্য একটা সুখবর দেই। আলহামদুলিল্লাহ, আমরা শুরু হচ্ছে আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের নতুন ব্যাচ। আগামী কালকে কিন্তু আমরা একটা ব্যাচের ইন্টার করব। আগামী কালকেই বিকেল 3টার দিকে আমাদের এই টিচার প্যানেলরা সবাই মিলে কিন্তু আমাদের নতুন আরেকটা ব্যাচ শুরু করতে যাচ্ছে আগামী কালকে। দেখেন, আপনাদের এই প্রিয় প্রিয় টিচাররা আপনাদের পিছনে সময় দিবেন, স্পেন্ড করবে। চাইলে আপনারাও আমাদের সাথে এই পরিশ্রমের ভাগিদার হতে পারেন। একটু পরিশ্রম করেন, দেখবেন আপনিও সফল হবেন প্রিয় ভাই বোন। নতুন ব্যাচ আগামী কালকেই আমরা চালু করতে যাচ্ছি। ওকে প্রিয় ভাই বোন, সবার কাছে আরেকটা প্রশ্ন দিয়ে দেই, দ্রুত আমরা উত্তর করার চেষ্টা করব। অর গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে না? হায় আল্লাহ, আলো জ্বলা আবার নিভার সাথে গেটের সম্পর্ক কি? আপনি ফিজিক্স কেন এর সাথে টানতেছেন, তাই না? না, এটাও প্রশ্নে আসে প্রিয় ভাই বোন। এটা সার্কিট থেকে আসছে, একটু দেখি আমরা পারি কিনা। কারা কারা পারি, ট্যালেন্টেড প্রিয় ভাই বোনদের আগে উত্তর নিব, দেন আমি এক্সপ্লেইন করব। হ্যাঁ, ওকে, গুড গুড গুড। রাজান ভাই উত্তর করছিলেন, কাজী মিরু ভাই উত্তর করছিলেন, মায়াবী রাজকন্যা আপু উত্তর করছেন, তারপর হচ্ছে রাইকা মনি আপু উত্তর করছেন, তারপর হচ্ছে লিবান বিন ওসমান ভাই উত্তর করছেন, দিদারুল ইসলাম দিদার ভাই উত্তর করছেন, ওরে বাবা, শারমিন আপু উত্তর করতেছেন, মায়াবী রাজকন্যা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেকে উত্তর করতেছেন। প্রিয় ভাই বোন, আপনাদের উত্তরগুলো কিন্তু আমি সঠিক বিবেচনা করতেছি বেশিরভাগগুলাই। তানজিনা আক্তার তানজিনা আক্তার আমাদের সাথে যুক্ত হয়েছেন, হীরা আপু উত্তর করছেন, আব্দুল সালাম উত্তর করছেন, মোতাবির আহমেদ পিয়াস ভাই উত্তর করছেন। গুড 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 গুড। আপনারা এত পারেন কেন? কিন্তু আপনাদের উত্তরটা হয়েছে কিনা আমরা একটু যাচাই করবো না, তাই না? রওশন আরা তাসনিমা উত্তর করতেছেন, মোস্তাফিজুর রহমান ভাই উত্তর করতেছেন। গুড গুড। আমরা একটু দেখবো যে আপনাদের উত্তরটা হচ্ছে কিনা, একটু চেক দিয়ে আসি। ওকে, তো আলো কখন জ্বলবে? অর গেটের ইলেকট্রনিক সার্কিটটা আমরা একটু যদি জানি। হ্যাঁ প্রিয় ভাই বোন, আমি এটা একটা বর্তনী ধরলাম। এই বর্তনীর এইখানে অর গেটে আমরা জানি 2 বা ততোধিক ইনপুট থাকে, বা সুইচ দুইটা ধরলাম, দুইটা সুইচ। হ্যাঁ, খেয়াল করবেন। তো অর গেটের ক্ষেত্রে কি যে কোনো একটা 1 হলে আউটপুট 1 হয়। কিভাবে আমরা এটা বের করব? অথবা এই বর্তনী থেকেও আমরা বের করতে পারি, একটু দেখি কিভাবে আসে। হ্যাঁ, ওকে, এটা একটা অর গেটের বর্তনী। ধরেন এটা নিউট্রাল ধরছি, নিউট্রাল পুরোটা বাল্বে চলে আসছে, কিন্তু এই যে পাওয়ারটা আসার জন্য আমি দুইটা সুইচ অ্যাপ্লাই করছি। কয়টা সুইচ? দুইটা। এই সুইচটার নাম দিছি এ সুইচ, আর এই সুইচটার নাম দিছি বি সুইচ। এ এবং বি, এটার আলোকে আমরা আউটপুটটা বের করব। প্রিয় ভাই বোন, একটু দেখেন যে কিভাবে বের হবে। ও, জায়গা শর্ট, এখানে বুঝাই। দেখেন, তাহলে আমার কয়টা সুইচ আছে প্রিয় ভাই বোন? দুইটা। একটাকে এ সুইচ ধরছি আর একটা বি সুইচ, আর আউটপুটটাকে এক্স ধরছি। দুই চলক হলে মানের জন্য ঘর 4টা হয় প্রিয় ভাই বোন। 4টা করলাম। হ্যাঁ, ওকে, 4টা করলাম। এখন আমরা একটু দেখব, দেখেন কিভাবে এর মানটা দেখেন, ভালো করে বুঝেন। আরেকটা বলি, দুই চলকের মানের জন্য 4টা ঘর হয়। এটা হচ্ছে এতটুকু হচ্ছে ইনপুট, 0 0 1 1 হয়, 0 1 0 1। এটা সাজানোর নিয়ম আমরা সবাই জানি। হ্যাঁ, ওকে, কারণ এটা 0-র মান, এটা 1-এর মান, এটা 2-এর বাইনারি মান, এটা 3-এর বাইনারি মান, মানে এই ক্রমটা ঠিক রাখার জন্য এভাবে করি। তো এই মানটা এখানে অ্যাপ্লাই করেন। তো দেখুন তো, A0 B0, তাহলে A0 B0 যদি হয়, এ সুইচ অফ, 0 মানে কিন্তু অফ, খেয়াল করবেন, 0 মানে হচ্ছে অফ, আর 1 মানে হচ্ছে হাই, 1 মানে হচ্ছে অন, 1 মানে কি অন। তাহলে এ সুইচ অফ, বি সুইচ অফ, এটাও যদি অফ হয়, বিটাও যদি অফ হয়, বাতিটা কি জ্বলবে? না, এই পাওয়ারের মানেই পর্যন্ত আসতে হবে, এই জন্য বাতিটা অফ থাকবে। হ্যাঁ, ওকে, এ সুইচ অফ কিন্তু বি সুইচ অন, এটা অফ, বিটা যদি লাগিয়ে যায় এইভাবে, দেখেন তো, তাহলে পাওয়ারটা কি বি পয়েন্ট দিয়ে আসতে পারে? হ্যাঁ, অবশ্যই আসতে পারে, এই জন্য আউটপুট 1 হবে। অথবা এটা অফ, বিটা বাদ, এটা অফই, বিটা অফ আছে, কিন্তু এটাকে আমি অন করছি, দেখেন এটাকে অন করছি, তার মানে এটা যদি অন হয় তাহলে পাওয়ারটা কি এ পয়েন্ট দিয়ে আসতে পারে, তার মানে বাল্বটি অন হবে, এটা 1। এখন দুটাই যদি অন করি, এটা 1 এটা 1, তার মানে কি পাওয়ার আসার সম্ভাবনা আছে, এর জন্য বাল্বটি অন হবে। হ্যাঁ, 1 হবে। খেয়াল করবেন, যোগের ক্ষেত্রে অর গেট মানেই যোগ, আর যোগের ক্ষেত্রে একটা 1 থাকা মানেই 1, তাহলে মূল টার্গেট হচ্ছে আপনার 1। দেখুন তো, এটা কি 1 আছে, তাহলে বাতি জ্বলবে? না, এটা জ্বলবে না। এটা দোয়ান আছে, বাতি জ্বলবে, এটা দোয়ান আছে, বাতি জ্বলবে, এটা দোয়ান আছে, বাতি জ্বলবে, কিন্তু আমি বলছি যে এটা জ্বলবে না। তাহলে জ্বলবে না কোনটা? এইটাতে, কারণ এটাতে অফ, এই যে অলরেডি এখানে দিয়ে দিছি। তো ভাই বোন, আশা করি জিনিসটা বুঝছি। হ্যাঁ, ওকে, গুড গুড। মায়াবী রাজকন্যা, তারপর বিএড
বিএড অনার্স এডুকেশনে অনার্স এর একটা সাবজেক্টে আইসিটি বিষয় মেজর ছিল। না, বিএড এর সাথে এটা সম্পর্ক না। বিএড তো একটা হচ্ছে টিচারদের ট্রেনিং দেওয়ার, হ্যাঁ ওকে। ব্যাচেলর অফ এডুকেশন যেটা আমরা বলি, এটা সাথে এটা সম্পর্কিত না। এটা হচ্ছে আপনার সাবজেক্টিভ থাকতে হবে, অর্থাৎ অনার্স বা গ্রাজুয়েশন করার ক্ষেত্রে এই যে সাবজেক্টটা থাকতে হবে প্রিয় ভাই বোন। ওকে, পরের প্রশ্ন আমরা আসবো, একটু পারি কিনা বলেন একটু দ্রুত। এত সমীকরণটি কোন গেট নির্দেশ করে? একটু দ্রুত জানাই, কোন গেট নির্দেশ করে? অত দ্রুত জানার দরকার নেই। এখানে দেখেন প্লাস আছে, প্লাস আছে, আর অন্য কোনো আছে নাই? তাহলে প্লাস মানে অর, প্লাস মানে অর, প্লাস মানে অর, শেষ। প্লাস থাকা মানে অর, প্লাস থাকা মানে অর, অর অর অর, শেষ। ওকে, এইটা একটু বলেন। এটা নর গেটের আউটপুট কোন গেটের আউটপুটের বিপরীত? খেয়াল করব, নর গেটের আউটপুট কোন গেটের আউটপুটের বিপরীত। খেয়াল করবেন, যদি আমি এটাও বুঝে দিই, অরের বিপরীত অর, অরের বিপরীত অর, অ্যান্টের বিপরীত অ্যান্ড, বুঝেন? অ্যান্টের বিপরীত কি? অ্যান্ড। এইগুলোই হতে পারে, কিন্তু আমি বিপরীত যখনই বলবো, বিপরীত গেট কিন্তু নট গেট। এই জিনিসটা তো আপনার মাথায় আসতে হবে। নট মানেই হচ্ছে পূরক, আর পূরকটাই হচ্ছে বিপরীত। পূরকটা হচ্ছে কি? বিপরীত। তাহলে অরের বিপরীত, তাহলে অরের সাথে একটা নট লাগাই দাও। অ্যান্টের বিপরীত, অ্যান্টের সাথে একটা নট লাগাই দাও। তাহলে যেই গেটেরই বিপরীত যাবে তার সাথে একটা নট লাগাই দিবা, তাহলেই হয়ে যাবে। তাহলে নরের বিপরীত কি? একটা অর আছে, এই অরের সাথে যদি একটা নট লাগাই দিই তাহলে নর হয়ে যায়। তাহলে নরের বিপরীত কি? অর। অরের বিপরীত কি? নর। তাহলে একটা অপরটার বিপরীত। তাহলে আনসার হবে নরের বিপরীত অর, ন্যান্টের বিপরীত অ্যান্ড, এরকম। তাহলে নরের বিপরীত কিন্তু অর, কারেক্ট আনসার এইটা। আর ন্যান্টের বিপরীত এক্স, অরের বিপরীত কিন্তু এক্স নর, এক্স নরের বিপরীত এক্স অর। জিনিসটা আশা করি জিনিসটা ক্লিয়ার। তাহলে বিপরীত মানে একটা এন থাকতে হবে। অলরেডি যেহেতু এন আছে, তার উল্টাটা করেন তাহলে আনসার হয়ে গেল। তাহলে এন ছাড়াটা হচ্ছে এর বিপরীত। বুঝাইতে আশা করি পারছি। যদি অ্যান্টের বিপরীত চাই, তাহলে এইটার বিপরীত মানে এটার সাথে একটা এন দাও, তাহলে ন্যান্ট হবে বিপরীত। এখন ন্যান্টের বিপরীত কি? তাহলে অ্যান্ট হবে। আশা করি বুঝছি। ওকে, পরের প্রশ্ন একটু দ্রুত আমরা চলে আসবো প্রিয় ভাই বোন, দ্রুত দ্রুত দেখি এবার আমরা পারি কিনা। ওইটা অর ছিল। মোতাব্বির আহমেদ পিয়াস ভাই, আগেরটার উত্তর হবে অর। মায়াবী রাজকন্যার উত্তরটি রাইট হয়েছে। আব্দুল সালামের উত্তরটি রাইট হয়েছে। কি আসিয়া বিনতে আলী ভাইয়ের উত্তরটি কি বলছে? কি স্যার ক্লাস হচ্ছে? হ্যাঁ স্যার ক্লাস হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি আপনার কমেন্টস পড়তেছি, লাইভ ক্লাস হচ্ছে, আপনাকে আমি দেখতেছি। হ্যাঁ ওকে, আসমা আমাদের সাথে যুক্ত হয়েছে। এক্স নর না প্রিয় ভাই বোন, ওইটার উত্তর হবে অর। এখনকার উত্তরটা বলেন, এইটার যেটা দিচ্ছি। হ্যাঁ দ্রুত একটু। লিবান বিন ওসমান ভাই আছেন, উত্তর দিচ্ছেন। দেখেন একটু 15 দ্রুত, আপনি নাম্বারটা সহ উত্তর দিবেন। আসমা আপু আপনি একটু নাম্বারটা সহ উত্তর দিবেন, কত নাম্বার প্রশ্ন? হ্যাঁ 15 বা 14, না হলে আমার বুঝতে সমস্যা হবে। হ্যাঁ আমার বুঝতে সমস্যা না, আপনি কোনটার উত্তর দিচ্ছেন সেটাও আপনি বুঝবেন না, এর জন্য আমি একটু বলছি দিবেন। যদি আপনি 15 নাম্বারের উত্তর করেন 15 লিখে দিতে পারেন, অথবা যে কোনো ভাবে আপনি দিতে পারেন, বা এবিসি দিতে পারেন, দিয়ে 15 দিতে পারেন, মানে যে কোনো একটু। হ্যাঁ ওকে, এতে কি বোঝা যায়? ওকে, আমাদের কাছে আসমা আপু উত্তর করতেছে, তানজিনা আক্তার হীরা আপু উত্তর করতেছে, মোতাব্বির আহমেদ পিয়াস ভাই উত্তর করতেছে, শামিন আপু উত্তর করতেছে, হুসাইন আহমেদ ভাই উত্তর করতেছেন, ভরিস শিশির আপু উত্তর করতেছেন, লিবান বিন ওসমান ভাই উত্তর করতেছেন, আসিয়া বিনতে আলী এ, ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে, আপু যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক আপুগুলো যুক্ত হচ্ছেন। ও দেলোয়ার হোসেন ভাই বলছে আপনার কোথায় লজিক আছে? হ্যাঁ দেলোয়ার ভাই, আমরা জানি যে আপনি অনেক ট্যালেন্টেড মানুষ। ওকে, লিবান ওসমান ভাই আমাদের সাথে যুক্ত হয়ে উত্তর করতেছেন, আব্দুল সালাম ভাই উত্তর করছেন। সবাইকে ধন্যবাদ, না জানে পারি না আমি, এত উত্তর পারেন কেন আপনি? যাক, নর গেটের আউটপুট নট গেট দিয়ে, খেয়াল করবেন প্রিয় ভাই বোন, ভুল করতেছেন কোথায় জানেন? আপনাদের উত্তরগুলো অনেকগুলো ভুল হচ্ছে। অনেকের ভুল হয়েছে কিভাবে? নট দিয়ে যদি দেই তার মানে এটার বিপরীত হবে। নট মানে কি জানেন? বিপরীত। নট মানে হচ্ছে বিপরীত। তাহলে আমি যে জিনিসটা বোঝাচ্ছি, নর গেটের আউটপুট আবার নট গেট দিয়ে, তার মানে এটা বিপরীত হবে। তাহলে নরের বিপরীত কি? অর। নর, নট মানে বিপরীত, তাহলে নরের বিপরীত কি? অর। আনসার হবে কি বলছে, নর গেটের আউটপুট নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করলে কোন গেট পাওয়া যায়? উত্তর হবে অর গেট। মনে হচ্ছে না? আমি একটু যদি দেখাই আপনাকে, আমি যদি আপনাকে দেখাই,
এরকম একটা নর গেট এ আর বি ইনপুট করি, তাহলে আউটপুট হিসেবে পাবো এ প্লাস বি হোল বার, পাইলাম। এখন এই মানটাকে নট গেট দিয়ে করব, নট গেট ঢুকা মানে হচ্ছে এ প্লাস বি হোল বার তো আছেই, নট মানে একটা বার হবে, হইলো। তাহলে ডাবল বার মানে কোনো বারই না, সহায়ক উপাদ্য পড়ছি সকাল আজকেই, আমরা কিন্তু বিকেলে ক্লাসটা করলাম, হ্যাঁ। তাহলে উত্তর হচ্ছে এটা। শুধু যোগের গেট কি জানেন তো, শুধু যোগের গেট কিন্তু অর গেট এ আর বি, আমরা যদি অর গেটে ইনপুট করি, তাহলে অর গেটে যদি এ আর বি ইনপুট করি, আউটপুট হিসেবে পাবো এ আর বি, আর এই গেটের কাজ যোগ যোগ। তার মানে নর গেটকে নট গেটে প্রবেশ করা মানে সেটা হচ্ছে অর গেট, ওর বিপরীত গেট হবে। অলরেডি জিনিসটা আমরা বুঝে গেছি প্রিয় ভাই বোন। ওকে, পরের প্রশ্ন আমরা একটু জানবো, না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, হ্যাঁ। 16 নাম্বার আনসার করবো, এন্ড গেটের কাজ হলো, একটু দ্রুত আমরা আনসার করার চেষ্টা করব। ওকে ওকে, আসমা আপুর উত্তরটি হয়েছে, রাজন ভাইয়ের উত্তরটি হয়েছে, মায়াবী রাজকন্যার উত্তরটি হয়েছে, তারপর নট মানে বিপরীত, হ্যাঁ জি জি, নট মানে বিপরীত বোঝায়, গুড। ভোরে শিশির আপু উত্তর করতেছেন, রেজাউল খান ভাই উত্তর করতেছেন, লিবান বিন ওসমান ভাই উত্তর করতেছেন, সবার উত্তরটি কিন্তু রাইট হচ্ছে। শামিন আপু উত্তর করতেছেন, গুড। এতজন স্যার আমাদের সাথে যুক্ত হয়ে উত্তর করতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোন। তবে আপনাদের কমেন্টস গুলোতে একটু দেখেন যে কমেন্টস গুলো করতেছেন, আপনারা কিন্তু অন্তরে এটা সেট আপ হয়ে যাচ্ছে, হ্যাঁ। ওকে, মায়াবী রাজকন্যা আপু করছেন, তানজিনা হীরা আপু করতেছেন, তারপর রাজন ভাই করছেন, আব্দুল সালাম ভাই উত্তর করছেন, আসমা আপু উত্তর করছেন, শুধু যোগ মানে অর গেট, গুড। হ্যাঁ, যোগ মানে অর, গুণ মানে এন্ড, বার মানে বিপরীত মানে হচ্ছে নট, শেষ। বিপরীত গেটটাকে ইনভার্টার গেট বলে, হ্যাঁ। মুস্তাফিজুর রহমান রানা ভাই উত্তর করছেন, শারমিন আপু উত্তর করছেন, লিবান ভাই ওসমান ভাই উত্তর করছেন, গুড গুড গুড। ওকে, এন্ড গেটের কাজ কি? এন্ড মানে গুণ, গুণ গুণ আছে কি গুণ, এই যেটা শেষ, এন্ড মানে গুণ। খেয়াল করবেন এই বিয়োগ আর ভাগ ডিজিটাল ডিভাইসে কোথাও ব্যবহার হয় না, হ্যাঁ। তার মানে বিয়োগ এবং ভাগের কাজ হয় না। তাহলে খেয়াল করবেন এই যে গুণ আর যোগ, এইটা হয় এখানে, হ্যাঁ, যোগ, গুণ এবং যোগ, গুণ এবং যোগ। ওকে, আপনাদের উত্তরটি ভালোই হচ্ছে প্রিয় ভাই বোন। ওকে, এটা প্রশ্ন ও কোথায় আসছে দেখি একটু, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ও 17তম থেকে না, গুড। এখন বলেন তো প্রিয় ভাই বোন, 2022 সালে এই পরীক্ষাটাই আসছে, একটু এটার উত্তর কি হবে, এটার উত্তর কি হবে? ব্লুটুথ কোন প্রযুক্তির মাধ্যমে কাজ করে, হ্যাঁ। ওকে, দ্রুত একটু কমেন্টসে জানিয়ে দেই। তো আমরা একটু জানবো যে মিডিয়া, মিডিয়া মানে হচ্ছে মাধ্যম, খেয়াল করবেন মিডিয়া হচ্ছে মাধ্যম। মিডিয়া একটি বহুবচন শব্দ, এর এক বচন হচ্ছে মিডিয়াম, MEDIUM, মিডিয়াম, বুঝছি। এই মিডিয়াম মানে মাধ্যম, তার মানে মিডিয়াও একটা মাধ্যম। মাধ্যম দুই ধরনের হয়ে থাকে, একটা সরাসরি মাধ্যম আর একটা জাদুর তরিকায়, হ্যাঁ। সরাসরিটাকে বলবো আমরা ওয়্যার মিডিয়াম, ওয়্যার, ওয়্যার মানে কি তার, ওয়্যার মানে কি তার। আর সরাসরি না হয়ে আমরা ইন্টারনেটের মাধ্যমে বা তার বিহীন ভাবে নিতে পারি, সেটাকে বলে ওয়্যারলেস মিডিয়াম। ওয়্যার মিডিয়াম হিসেবে 4টা কেবল আমরা ব্যবহার করি, টেলিফোন লাইন কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল, আর একটা হচ্ছে আপনার টুইস্টেড পেয়ার কেবল। তাহলে কি কি? টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, কোএক্সিয়াল কেবল, টেলিফোন লাইন কেবল, এগুলো হচ্ছে ওয়্যার মিডিয়াম মানে সরাসরি তার মাধ্যম। আর ওয়্যারলেস হচ্ছে তারবিহীন। তারবিহীন হচ্ছে কি? রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এই তিনটাকে বলে ওয়্যারলেস মিডিয়াম। কিন্তু মাইক্রোওয়েভে আবার আছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। অনেক সময় অনেকে উত্তর করে রেডিও ওয়েভে হচ্ছে ব্লুটুথ, হ্যাঁ রেডিও ওয়েভে ব্লুটুথ, বাট মাইক্রোওয়েভের পার্টে সে আছে। তাহলে মাইক্রোওয়েভ আবার 3 ধরনের, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এই তিনটাকে বলে মাইক্রোওয়েভ, হ্যাঁ। আর মাইক্রোওয়েভ, তাহলে আনসার এটা দিবেন আপনারা, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভে কি কি আমি একটু দেই, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। একটা হচ্ছে ব্লুটুথ, আরেকটা হচ্ছে ওয়াইফাই, আরেকটা ওয়াইম্যাক্স। ওকে, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এটা। এখন আসেন এই ব্লুটুথ, এই ব্লুটুথের একটা প্রযুক্তিগত নাম আছে, সেটার নাম হচ্ছে IEEE 802.15, হ্যাঁ খেয়াল করবেন। ওয়াইফাই এরও একটা প্রযুক্তিগত নাম আছে IEEE 802.11। ওয়াইম্যাক্স এরও একটা প্রযুক্তিগত নাম আছে, সেটা হচ্ছে IEEE 802.16, এটা হচ্ছে ওয়াইম্যাক্স, খেয়াল করবেন। ব্লুটুথ যে নেটওয়ার্কটা গড়ে তোলে সেটা হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক।
ওয়াইফাই যে নেটওয়ার্কটা গড়ে তোলে সেটা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইম্যাক্স যে নেটওয়ার্কটা গড়ে তোলে সেটা হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, ওকে। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি যেটা বলে 2.45 GHz গিগাহার্টজ। খেয়াল করবেন, ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.45 গিগাহার্টজ। ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 থেকে 5 গিগাহার্টজ, GHz। খেয়াল করবেন, হ্যাঁ, 2.4 থেকে 5 গিগাহার্টজ। একটু আমি ঠিক করে দিই এখানে, 2.4 থেকে 5 গিগাহার্টজ, 5 GHz এটা। আর ওয়াইম্যাক্সটা হচ্ছে 2 থেকে 6 গিগাহার্টজ, GHz। ওকে প্রিয় ভাই বোন, যে ভাইটাল ইনফরমেশনটা দিচ্ছি এইটা কিন্তু অবশ্যই একটা এসএস দিয়ে রেখে দেন। এই তিনটে হচ্ছে আপনার মাইক্রোওয়েভ। তাহলে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। তাহলে মাইক্রোওয়েভ আবার কিন্তু কি একটা হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। ওকে, একটু দ্রুত তুলে রাখি, এসএস দিয়ে রাখবো। হ্যাঁ, ওকে 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 ওকে, গুড গুড গুড। এখন আসি প্রিয় ভাই বোন, এরপর যে প্রশ্নটা আমরা একটু দ্রুত চেষ্টা করব। হ্যাঁ, ওকে। ডেটাবেজ কি বলছে? ডেটাবেজ টেবিলের প্রধান কি? 18তম নিবন্ধনে আসছে, লাস্ট এই পরীক্ষায় হয়েছে। প্রধান কি কে কি বলে? একটা ডেটাবেজের টেবিলের প্রধান কি কে কি বলে? হ্যাঁ, ওকে। আপনাদের একটা এখানে টিপস দিয়ে যাই, আপনাদের কাজে লাগবে। এটারও তো উত্তর আসবো, তার আগে আরেকটা জিনিস আপনাকে টিপস দিয়ে যাই। এখন না হোক পরে কাজে লাগবে। আপনি যখন পরে পড়তে যাবেন তখন এটার জন্য তুহিন স্যারের কথা মনে পড়বে, যে তুহিন স্যারটা এত কষ্ট করে এই জিনিসগুলো বুঝাইছে, তাই না? একটু ভালো করে বুঝবেন প্রিয় ভাই বোন, আপনাদের জন্য তুহিন স্যার চেষ্টা করতেছে অনেক অনেক। একটু দেখেন, যদিও এই ক্লাস এইটার সাথে এটা যুক্ত না এখন, তারপর আমি এটা বুঝাইতে চাচ্ছি, কারণ আপনি যদি এই জিনিসটা বুঝেন আমি মনে হয় নিজেকে ধন্য মনে করব। কেন মনে করব? কারণ আপনাকে আমি এই জিনিসটা ধরেন বুঝাইতে পারছি। ওকে, এখন দেখেন আমি এখানে লিখলাম রোল, কি লিখলাম? রোল, তারপর লিখলাম নেম, তারপর লিখলাম জিপিএ। রোল, নেম, জিপিএ। রোল হচ্ছে 101, 102, 103, 104। নেম হচ্ছে রুমি, সুমি। আপনাদের কারো নাম হলে ফির আবার ভাবিয়ে না যে আপনারটাই দিচ্ছে, মনি। আরেকটা হচ্ছে রুমা। ওকে, আরেকটা হচ্ছে জিপিএ। জিপিএটা দিলাম 5.00, 4.00, 4.50, আরেকটা হচ্ছে 3.50। ইচ্ছা মতো একটা ধরলাম। হ্যাঁ, ওকে প্রিয় ভাই বোন, এই যে তথ্যটা দিলাম এখান থেকে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতেছি। বলেন তো প্রিয় ভাই বোন, এখানে কতটি ফিল্ড আছে? ফিল্ড সংখ্যা কতটি? তাহলে ফিল্ড সংখ্যা কতটি? ফিল্ড কতটি? একটু আমাকে কোশ্চেন করে কতটি, একটু আমার কোশ্চেনটার উত্তর দেন তো। বা রেকর্ড কতটি? রেকর্ড কতটি? এই ধরনের প্রশ্ন আসে, তাহলে আমরা কি করব? রেকর্ড কতটি? একটু দ্রুত, ফিল্ড রেকর্ড কতটি? একটু দ্রুত আমাদের জানাবেন। হ্যাঁ, অনেক অনেক প্রিয় ভাই বোন যুক্ত আছে, দ্রুত দ্রুত একটু জানিয়ে দিই। রেজাউল রাতুল ভাই কি বলছেন? কে বলো এটা সিট আছে কলেজে কয়েকটা আছে, লিস্ট দেন। এই যে প্রিয় ভাই বোন, কলেজে কয়টা আছে আপনার জন্য আমি একটা লিস্ট দিছি। এই যেটা দেখেন, স্কুল পর্যায়ে আপনার সিট আছে 5257টি, লাস্ট আপডেট পর্যন্ত। হ্যাঁ, সার্কুলার হলে আরো বুঝতে পারবেন কতটা ওরা শূন্য পদ দিচ্ছে। সাথে কলেজে আছে 820টি, স্কুল এবং কলেজ সাথে মাদ্রাসা এগুলোই। এছাড়া আরো 500 কতটি? 594টি, 594টি আছে ডোমিস্ট্রেটরি পোস্টে আইসিটিতে। হ্যাঁ, ওকে। শুধু আইসিটি আপনার এই নিবন্ধনের জন্য না তো, আপনার সব শ্রেণীর পরীক্ষার জন্যই আসবে। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, ফিল্ড কতটি, রেকর্ড কতটি, 5টি কি আসমা আপু একটু বলবেন, তানজিনা আপু কি বলবেন? তো এই জিনিসগুলো আমরা গুলাই ফেলি। হ্যাঁ, আমরা যাতে আর নেক্সট টাইম গুলাই না ফেলি সেই জিনিসটা আমরা এবার ক্লিয়ার করব। তো নেক্সট টাইম যাতে গুলাই না ফেলি, খেয়াল করবেন একটা টেবিলের উপর থেকে যদি এই সাইডটা আপনি আসেন, উপর থেকে এই সাইডটা আসেন, এগুলোকে আমরা কি বলি জানেন? এগুলোকে আমরা কলাম বলি। কি বলি? কলাম। কিন্তু এই দিক দিয়ে যেগুলো আমরা যাই, দেখেন তো এই দিক দিয়ে যেটা যাই এগুলোরে কি বলি জানেন? এগুলোরে রো বলি। রো মানে কি? সারি। রো মানে কি? সারি। তাহলে এগুলো রো বলি। তো প্রিয় ভাই বোন খেয়াল করবেন এইভাবে, আর তে রো, তাই না, সমান আর তে কি হয়? রেকর্ড। খেয়াল করবেন, রো সমান রেকর্ড, রো সমান
রেকর্ড। আর কল সমান COL, কল সমান হচ্ছে ফিল্ড, FIELD, ফিল্ড। আর এখানে প্রশ্ন করে স্যার এখানে ডেটা কোনটি, ডেটা কোনটি, ডেটা কোনটি, তাহলে আমরা খেয়াল করবো একটা ফিল্ডের যে ভ্যালু পাবো, ভ্যালু ইজ ইকুয়াল ডেটা, ভ্যালু ইজ ইকুয়াল কি ডেটা। এটাই হচ্ছে আপনার এখানে টেকনিক। দেখেন তো প্রিয় ভাই বোন, কয়টা কলাম আছে? 3টা, তাহলে ফিল্ড সংখ্যা 3টা। সারি কয়টা আছে? 4টা, এটাও ধরবো কিন্তু এটা বাদ, ওইটা তো জাস্ট নাম লিখছি, তাহলে বাকিগুলো হচ্ছে রেকর্ড, তাহলে রেকর্ড সংখ্যা হচ্ছে কয়টা? 4টা প্রিয় ভাই বোন। তাহলে এই ফিল্ডটাকে কি ফিল্ড বলে? এই ফিল্ডটার নাম হচ্ছে কি ফিল্ড, কি ফিল্ড। এই কি ফিল্ড আবার 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, ফরেন কি। প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, ফরেন কি। আর যেই কিটা দিয়ে আমরা একটা টেবিল থেকে বা একটা ডেটাবেস থেকে স্টুডেন্টকে বা মানুষকে বা রেকর্ডকে পৃথক পৃথক ভাবে শনাক্ত করতে পারবো, সেটাকে বলে প্রাইমারি কি। আর কম্পোজিট প্রাইমারি কি বলতে, যখন প্রাইমারি কি থাকে না, তখন কি করি, 2-3টা ফিল্ড মিলে একটা ইউনিক সিস্টেম বানাই, সেটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। ধরেন একজনকার নাম আছে, তার বাবার নাম আছে, শুধু ওর নাম দিয়ে ধরলে ওই নামে আরো একজন আসতে পারে, ওর বাবার নাম আছে, কিন্তু আমি এই জন্য তখন কি করব, ওর নাম এবং ওর বাবার নাম দুইটা মিলেই আলাদা করব। এটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। আর ফরেন কি হচ্ছে যখন কোনো ডেটা টেবিলের প্রাইমারি কি অন্য ডেটা টেবিলের সাধারণ কি হিসেবে বিবেচিত হয়, তখন তাকে ফরেন কি বলে। তাহলে কি ফিল্ড 3 ধরনের। একটা প্রাইমারি কি, যে ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেজের রেকর্ডগুলো পৃথক পৃথক ভাবে শনাক্ত করা যায়, তাকে প্রাইমারি কি ফিল্ড বলে। যেমন রোল, রেজিস্ট্রেশন নাম্বার, আইডি, মোবাইল নাম্বার, এটা ইউনিক হয়। কিন্তু কম্পোজিট প্রাইমারি কি হচ্ছে কি, যখন পৃথক ভাবে পারতেছি না, তখন 2-3টা ফিল্ড মিলে একত্রে করি, তখন তার নাম হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। হ্যাঁ, ওকে। আর ফরেন কি হচ্ছে একটা ডেটা টেবিলে সে প্রাইমারি কি অন্য ডেটা টেবিলে সাধারণ কি হিসেবে থাকলে তাকে ফরেন কি বলে। প্রিয় ভাই বোন, এখন আসি এখানে ভ্যালু সমান ডেটা। তাহলে ডেটা কোনটি? দেখেন তো, জিপিএ ফিল্ডের এটা একটা ভ্যালু, তার মানে এটা একটা ডেটা। রুমি একটা নেম ফিল্ডের ভ্যালু, তার মানে এটা একটা ডেটা। 104 এটা একটা ডেটা, তার মানে এর ভিতরে যত কিছু আছে সবগুলোই ডেটা। আশা করি জিনিসটা বুঝছি। তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতেছি, আপনারা আমাদের আজকে লাইভ ক্লাস করতেছেন, লাইভ ক্লাস করতেছেন কি, লাইভ ক্লাস করতেছেন। ধরেন সেলে 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 স্টুডেন্ট লাইভ ক্লাস করতেছে, আমার এখানে হচ্ছে 40 জন। কতজন? 40 জন। আর মেয়ে স্টুডেন্ট লাইভ ক্লাস করতেছে, মেয়ে স্টুডেন্ট লাইভ ক্লাস করতেছে 120 জন, কারণ মেয়েরা বেশি করে। তার মানে বলেন তো প্রিয় ভাই বোন, 40 জন হচ্ছে ছেলে, 20 জন মেয়ে, কিন্তু প্রত্যেক জনের আমি কি চাইছি? নাম চাইছি, নাম। আরেকটা হচ্ছে নাম, তারপর একটা হচ্ছে রোল, এটা চাচ্ছি, এবং মোবাইল নাম্বার চাচ্ছি। রোল যদিও পারবেন না, যাক, নাম, রোল, মোবাইল নাম্বার, এই 3টা বললাম, মোবাইল নং, এই 3টা চাচ্ছি। এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, বলেন তো এখানে মোট কতটি রেকর্ড হবে? রেকর্ড সংখ্যা কতটি বলেন? ছেলে আছে 40টা, মেয়ে আছে কি 120টা, আর তার প্রত্যেক জনকার নাম, রোল, মোবাইল নাম্বার আছে। বলেন রেকর্ড সংখ্যা কতটি? কতজন প্রিয় ভাই বোন উত্তরটা দিতে পারতেছেন? একটু দ্রুত জানান তো, দ্রুত জানাবেন রেকর্ড সংখ্যা কতটি হবে। গুড। সেই সাথে আপনাদের আরেকটা টিপস এখানে দিয়ে দেই প্রিয় ভাই বোন, সেটা হচ্ছে ডেটাবেসটা তৈরি হয় কিভাবে। আগে হবে আপনার হচ্ছে কি বর্ণ, তারপর বর্ণ নিয়ে হবে ফিল্ড, ফিল্ড নিয়ে হবে রেকর্ড, তারপর হচ্ছে রেকর্ড নিয়ে ফাইল বা টেবিল, আর ফাইল বা টেবিল নিয়ে একটা ডেটাবেস হয়। তাহলে বর্ণ, ফিল্ড, রেকর্ড, ফাইল, টেবিল, ফাইল বা টেবিল, তারপর ডেটাবেস। হ্যাঁ, এই ক্রমটা খেয়াল করব। ওকে, অনেকেই কিন্তু ভুল উত্তর দিচ্ছেন। যাক, যারা উত্তর দিচ্ছেন আমি একটু বলি। সেলে 40 জন, 40 জনকার কি এভাবে লিখতে হবে না? গুড। তাহলে 40টা সেলের রেকর্ড আছে। মেয়ে কয়জন? 120 জন, তাহলে মেয়ের 120টা এইভাবে সারি লিখতে হবে না? গুড। তাহলে 120টা মেয়ের রেকর্ড আছে, মোট রেকর্ড হচ্ছে 160টা। কতটা? 60টা। তার নেম, রোল, মোবাইল নাম্বার, এই 3টা হচ্ছে ফিল্ড। তাহলে মোট ফিল্ড আছে 3টা। মোট ফিল্ড আছে কয়টা? 3টা। গুড। রাজেন ভাই উত্তর করছেন 160টা। ফিল্ড আছে 3টা, বাট রেকর্ড আছে 160টা। খেয়াল করবেন, রো সমান রেকর্ড, যতগুলো সারিতে বসবে ততগুলো রেকর্ড, যতগুলো এই দিক দিয়ে বসবে ততগুলো ফিল্ড। তাহলে রোল একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, জিপি একটা ফিল্ড। খেয়াল করবো, হ্যাঁ, এই ফিল্ড, এইটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কোন ফিল্ডটা দিয়ে একটা মানুষকে বা একটা ডেটাবেসের রেকর্ডকে পৃথক পৃথক করতে পারি, সেই ফিল্ডটার নাম হচ্ছে কিন্তু প্রাইমারি কি ফিল্ড, প্রাইমারি কি ফিল্ড। হ্যাঁ, কি ফিল্ড। তাহলে কি ফিল্ড 3 ধরনের, একটা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড, এবং ফরেন কি ফিল্ড। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্ড হচ্ছে
প্রাইমারি কি ফিল্ড, প্রাইমারি কি ফিল্ড। ওকে প্রিয় ভাই বোন, আমরা একটু দেখি কি বলছে। ডেটাবেজে টেবিলের প্রধান কিকে কি বলা হয়, প্রাইমারি কি। ফরেন কিটা কি, একটা টেবিলে প্রাইমারি ছিল, এটা আসি সে সাধারণ হয়েছে, তার মানে এ প্রধান না, এ সাধারণ। এবার আসে কম্পোজিট প্রাইমারি কি বলতে, প্রাইমারি হবে তবে দুইটা মিলে হবে, তার মানে একা ইউনিক কোনো প্রাইমারি নাই, সেকেন্ডারি কি তো হয় না, তার মানে এটাও না এটাও না, কারেক্ট আনসার হচ্ছে প্রাইমারি কি। আশা করি প্রিয় ভাই বোন বুঝতে পারছি। ওকে, পরের প্রশ্নে আমরা যাব একটু দ্রুত। দেখেন, কোন নেটওয়ার্ক টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইসের প্রয়োজন হয়। খেয়াল করবেন প্রিয় ভাই বোন, আমি যদি এইরকম ভাবে একটা টপোলজি ক্রিয়েট করি, আপনারা একটু দ্রুত উত্তরটা করেন তো, পারতেছেন কিনা। আমি যদি এইভাবে একটা টপোলজি ক্রিয়েট করি, বুঝেন, এইভাবে একটা টপোলজি ক্রিয়েট করি, তাহলে এই টপোলজিতে কোনো কেন্দ্রীয় কম্পিউটার লাগতেছে বলেন তো, কেন্দ্রীয় কোনো ডিভাইসের প্রয়োজন হচ্ছে না, জাস্ট একটা তারের প্রয়োজন হচ্ছে, এই তারটাকে বলে ব্যাকবোন, তারটাকে কি বলে, ব্যাকবোন। আর এই ব্যাকবোন দিয়ে কোনো টপোলজি হলে এই টপোলজির নাম হচ্ছে বাস টপোলজি। ওকে, এটার নাম কি, বাস টপোলজি। যদি প্রিয় ভাই বোন এখানে একটা নোট, এখানে একটা নোট, এখানে একটা নোট, এখানে একটা নোট, এইভাবে আমি চক্রাকার সাজিয়ে দেই, তাহলে কি হবে, কোনো কেন্দ্রীয় কোনো কিছুর প্রয়োজন আছে না, এটার নাম হচ্ছে রিং টপোলজি। কি টপোলজি, রিং টপোলজি, রিং চক্রাকার থাকবে। প্রিয় ভাই বোন দেখেন, এরকম ডিভাইস গুলোর মধ্যে কোনো কেন্দ্রীয় কোনো ডিভাইস রাখতেছি না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক রাখতেছি, এরকম যদি কোনো টপোলজি হয় সেটার নাম হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি, হ্যাঁ খেয়াল করবো, এটার নাম হচ্ছে কি, মেশ টপোলজি। ওকে, তবে প্রিয় ভাই বোন যে জিনিসটা বুঝেছে, ও আরেকটা জিনিস বলি, এটা থেকে এইভাবে আসতেছে এইভাবে, তার মানে শাখা প্রশাখায় যদি থাকে সেটাকে ট্রি টপোলজি বলে। কি টপোলজি, ট্রি টপোলজি বলে, ট্রি বা হায়ারার্কিক্যালও বলা যায়, হ্যাঁ ট্রি টপোলজি। আর সবগুলো টপোলজি নিয়ে একটা টপোলজি গঠিত হয়, সেটার নাম হচ্ছে হাইব্রিড টপোলজি। আরেকটা টপোলজি হচ্ছে কেন্দ্রীয় একটা এরকম ডিভাইস থাকবে, একটার নাম হচ্ছে হাব অথবা সুইচ। হাব অথবা সুইচ, এই দুইটা ডিভাইস নিয়ে কিছু টপোলজি তৈরি হয়, এই টপোলজিটার নাম হচ্ছে স্টার টপোলজি। কি টপোলজি, স্টার টপোলজি, স্টার, STAR, স্টার টপোলজি, TOPOLOG। হ্যাঁ, তাহলে খেয়াল করবেন, স্টার টপোলজিতে কি থাকবে, কেন্দ্রীয় একটা ডিভাইস থাকবে, সেই ডিভাইসটার নাম কি, হাব অথবা সুইচ। তবে হাবের তুলনায় সুইচের গোপনীয়তা বেশি। হাবকে কোনো ডেটা যদি এ নোট দেয়, সেই ডেটাটা সবগুলো নোটটির কাছে ডিস্ট্রিবিউশন করবে, কিন্তু সুইচের কাছে যদি দিয়ে বলে আপনি শুধু বি কে পাঠাবেন, তার মানে সুইচের নির্দিষ্ট পথ থাকার কারণে শুধু বির কাছে যাবে, বাকিদের কাছে যাবে না। তাহলে স্টার টপোলজি কেন্দ্রীয় ডিভাইস হচ্ছে স্টার, সুইচ। তাহলে সুইচ কোন টপোলজি কেন্দ্রীয় ডিভাইস, স্টার টপোলজি। তাহলে একটি হাব অথবা সুইচ দ্বারা যে টপোলজি পরিচালিত হয় তার নাম হচ্ছে স্টার টপোলজি। একটা হাব অথবা সুইচ দ্বারা যে টপোলজি হয় তার নাম কি প্রিয় ভাই বোন, স্টার টপোলজি। আশা করি জিনিসটা বোঝাইতে পারছি। গুড 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 গুড। তাহলে এটা আনসার হবে কিন্তু স্টার টপোলজি। স্টার টপোলজি, হাইব্রিড হচ্ছে সবগুলো মিলে, হাইব্রিড হচ্ছে কি সবগুলো মিলে, কিন্তু স্টার টপোলজি একটা কেন্দ্র কি থাকবে, ডিভাইস থাকবে। প্রয়োজনে এসএস দিয়ে রাখবেন। ওকে, এরপরে প্রশ্ন আমরা একটু যাই, দেখি পারি কিনা। এটা কিন্তু 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে। 15তম শিক্ষক নিবন্ধন একটু দ্রুত জানিয়ে দিই, 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে। হ্যাঁ, ওকে, দ্রুত দ্রুত একটু উত্তর করবো, দ্রুত দ্রুত। 20 নাম্বার, 20 দেখি কতজন পারে। আসমা বলে স্টার টপোলজি, ধন্যবাদ। মায়াবী স্টার টপোলজি, ধন্যবাদ। নাসিমা বেগম উত্তর করছে, ধন্যবাদ আপু। তারপর হচ্ছে লিবান বিন ওসমান ভাই উত্তর করছেন। তারপর হচ্ছে আরো অনেক অনেক প্রিয় ভাই বোন উত্তর করতেছে। হুমায়রা সনি আপু উত্তর করতেছেন, অনেকেই উত্তর করতেছেন। নাসিমা বেগম আপু উত্তর করতেছেন। সবাইকে ধন্যবাদ জানাবো। প্রিয় ভাই বোন একটু দ্রুত আপনারা জানিয়ে দিবেন এটা প্রশ্নের উত্তর কি। আমরা বেশি সময় নেব না, দ্রুততার সাথেই শেষ করার চেষ্টা করব। আপনাদের একটু দ্রুত রেসপন্স চাচ্ছি। অনেকে কিন্তু এই জিনিসগুলো জানে না, কিন্তু এই প্রশ্নগুলাই আসে। হ্যাঁ, ওকে। একটি আইপি ভার্সন 4 কয়টি অংশ থাকে, কয়টি অংশে বিভক্ত থাকে একটু বলেন তো দ্রুত। গুড, 4টি অংশ দিছে। গুড গুড গুড। আর কারা, আসমা আপু বলছেন 8টি। 8টি তো না, 4টি হবে। হ্যাঁ, ওকে। তারপর আর কারা করতেছি একটু দ্রুত জানাই। হ্যাঁ, ওকে। প্রিয় ভাই বোন, একটা আইপি অ্যাড্রেস বেসিক্যালি 4টি অংশে বিভক্ত থাকে। কয়টি অংশে বিভক্ত থাকে, 4টি। একটা আইপি অ্যাড্রেস প্রকাশ করা হয় 3টি পদ্ধতিতে। কি কি, বাইনারি, তারপর হচ্ছে ডেসিমেল, তারপর কি
ডেসিমেল আর একটা আছে হেক্সাডেসিমেল, এই 3 পদ্ধতিতে প্রকাশ হয়। তবে প্রত্যেকটা আইপি অ্যাড্রেসে মোট 4টি করে অংশ থাকে। মনে করেন 168 দিলাম, 168, 192, 0201 এইরকম, হ্যাঁ এরকম একটা আইপি অ্যাড্রেস থাকে। আমাদের বিভিন্ন রাউটার গুলোর আইপি অ্যাড্রেস আছে, বা সেটা সমপরিমাণ হেক্সাডেসিমেল মান, বাইনারি মান হয়। তারপর এইরকম কয়টা অংশ আছে? 4টা, একটা অংশ, 2টা অংশ, 3টা অংশ, 4টা অংশ। প্রত্যেকটা অংশকে ডট দ্বারা পৃথক করা হয়, প্রত্যেকটা অংশকে কি করা হয়? ডট দ্বারা পৃথক করা হয়। তবে একটা অংশতে মোট যে বিট সংখ্যা হয়, কয় বিট? 8 বিট। তাহলে আইপি অ্যাড্রেসে একটা অংশে যদি 8 বিট হয়, এখানেও 8 বিট, এখানেও 8 বিট, এখানেও 8 বিট, তাহলে 4 আসতে কি 4 গুণন 8, 4 আসতে কত হয়? 32। তাহলে 32 বিট। তাহলে একটা আইপি অ্যাড্রেস মোট কয়টা বিট নিয়ে গঠিত হয়? 32 বিট। তাহলে আইপি ভার্সন 4 হচ্ছে 32 বিটের কত? 32 বিট। তবে আইপি ভি6 এর দুইটা ভার্সন রয়েছে, 128 বিটের হয়ে থাকে। কত বিট? 128 বিট। একটা আইপি অ্যাড্রেস প্রকাশে মোট কয়টি অংশ থাকে? কয়টি অংশ ব্যবহার হয়? 4টি অংশ। একটা আইপি অ্যাড্রেস প্রকাশে মোট কয়টি পদ্ধতি হয়? 3টি পদ্ধতি। আইপি অ্যাড্রেস কে কি দ্বারা পৃথক করা হয়? ডট দ্বারা। একটি আইপি অ্যাড্রেস মোট কত বিটের? 32 বিটের। আইপি ভি4 32 বিট, আইপি ভি6 128 বিটের। সারা বিশ্বের আইপি অ্যাড্রেস ও ডোমেন নেম নিয়ন্ত্রণ করে আইসিএ এনএন প্রতিষ্ঠান। আইসিএ এনএন প্রতিষ্ঠান, খেয়াল করবেন, সারা বিশ্বে আইপি অ্যাড্রেস এবং ডোমেন নেম নিয়ন্ত্রণ করে থাকেন আইসিএ এনএন প্রতিষ্ঠান। ওকে প্রিয় ভাই বোন, ওকে ওকে। হ্যাঁ প্রিয় ভাই বোন, আমি আবারও আপনাদের জন্য বলি, একটা সুখবর দিয়ে দেই। আমরা কিন্তু আগামী কালকে শুরু করতে যাচ্ছি 19তম আরেকটা নতুন ব্যাচ। অলরেডি অনেকগুলো ব্যাচ শুরু হয়েছে। আগামীকালকে আমরা এই টিচার প্যানেল দিয়ে আগামীকালকে একটা নতুন ব্যাচ আবারও শুরু করতে যাচ্ছি আপনাদের জন্য। 19তম নিবন্ধনের জন্য আগে থেকে আমরা প্রস্তুতি সুন্দর মতো রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, নিরলস পরিশ্রম করে যাচ্ছি। খেয়াল করবেন, যে আগে আসবে সে যে পরে আসবে তার তুলনায় অনেক গুণে আগাই থাকবে। আর যেহেতু চাকরির পরীক্ষাটা একদিনই হবে, আপনি বেশি একটা সময় পাচ্ছেন, সেই সময়টা কিন্তু আপনি আগে থেকে পাচ্ছেন, তার মানে অনেকটা আগের থেকে অন্যদের থেকে আগে এগিয়ে থাকবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, প্রতিযোগিতার মার্কেটে টেকনিক্যালি আগাইতে হয়। কিভাবে? টেকনিক্যালি। অন্যদেরকে টেকনিক্যালি আপনি পিছাই ফেলবেন, এইটাই। আর চাকরি পড়া আপনি সারা দিন রাত পড়াশোনা করেন না কেন, চাকরি পড়া আপনার মাথায় যাই পড়েন না কেন থাকবে না যদি আপনি টেকনিক্যালি না পড়েন। এর জন্য অবশ্যই অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন প্রিয় ভাই বোন। আর যুক্ত হওয়ার জন্য একবারই সহজ পদ্ধতি, শুধু এই নাম্বারে নগদ অথবা বিকাশে সেন্ড মানি করবেন। কত টাকা? লাইভে থাকা অবস্থায় মাত্র 1300 টাকা আমার এই কোর্সগুলোতে এনরোল হতে পারবেন। পাশাপাশি প্রিয় ভাই বোন, আপনি চাইলে রকেটের মাধ্যমে টাকা সেন্ড করতে পারেন, অথবা আপনি যদি মেসেজ দিতে চান এখানে MSG দিবেন জাস্ট। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই এনাফ, আপনাকে আমাদের প্রতিনিধি যোগাযোগ করবে আপনাদের সাথে। ওকে প্রিয় ভাই বোন, দ্রুত একটু আমরা প্রশ্নগুলো আনসার করি। ওয়াইফাই এর পূর্ণরূপ কি? সবাই জানি, একটু দ্রুত আনসার করব। ওয়াইফাই এর পূর্ণরূপ কি? দ্রুত দ্রুত। ওকে, দুর্বার স্যার আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ আসি, আমরা চেষ্টা করব আপনাদের জন্য। তুহিন স্যারের যদি কোনো দুর্বল থাকে সেটাও আপনারা বলবেন। হ্যাঁ প্রিয় ভাই বোন, তাহলে চেষ্টা করবে তুহিন স্যার আইসিটির জন্য। তুহিন স্যার চেষ্টা করবে আপনাদের বাকি যে প্রস্তুতিগুলো যাতে সুন্দর মতো হয় সেটার জন্য কষ্ট করবে, এক্সট্রা শিট রেডি করবে, সেটাই। তো প্রিয় ভাই বোন, সবাই যাতে আমরা যুক্ত হই। হ্যাঁ ওকে। অনেকে এখনো কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছে আমি ভর্তি হব কিনা। প্রিয় ভাই বোন, আবারও বলি, ভর্তি হওয়াটা আপনার বিষয়, কিন্তু আপনি যদি চান যে আমাকে পেতে হবে, কারণ কোনো জিনিস আপনি পাওয়ার জন্য যদি চান তাহলে আপনি পাবেন, কিন্তু পাওয়ার মতো করে চাচ্ছেন না, এই হলে হবে না হলে নাই, আসলে আসুক না আসলে নাই, এই জিনিসটা পৃথিবীতে কখনো আপনার কাছে আসবে না। চাইতে হবে আমি ওরে পাবো, ওকে নেব, আমি চাকরি নেব, একজন প্রিয় মানুষকে সঙ্গী করব, এটাও যদি আপনার কল্পনা থাকে অবশ্যই আপনি সফল হবেন প্রিয় ভাই বোন। ওকে, অনেকের উত্তর করছেন, আব্দুল সালাম ভাই করছেন, মুতাব্বির আহমেদ পিয়াস ভাই উত্তর করছেন, তানজিনা আপু উত্তর করছেন, বাহ। লাবণী লিবান ভাই উত্তর করছেন, বাহ। মিঠুন রায় দাদা উত্তর করছেন, গুড। সুরমিলা বসু উত্তর করছেন, হুমাইরা, সোনিয়া আপু উত্তর করছেন, সবাইকে ধন্যবাদ প্রিয় ভাই বোন। তাহলে এখানে বলছে কি, ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফ্যাসিলিটি। আছে কি ওয়্যার না, ওয়্যারলেস, ঠিক আছে। ফ্যাসিলিটি আবার এটা কি রে? ফ্যাসিলিটি তো ওয়্যারলেস দেয় না, হ্যাঁ, তার মানে এটা না। এটা কি রে? ওয়্যারলেস। ও মা, এটা কেন, এটা ভুল কেন লিখছে বানান? এটা না, তাহলে কারেক্ট আনসার হবে ওয়্যারলেস ফ্যাসিলিটি। ওয়্যারলেস ফ্যাসিলিটি প্রিয় ভাই বোন, তাহলে উত্তর হবে ওয়্যারলেস ফ্যাসিলিটি। গুড গুড গুড। আপনারা এত পারেন কেন?
আমি আপনাদের জন্য আর পারতেছি না, এত পারেন আপনারা। কম্পিউটারের ক্ষেত্রে র্যাম কোন ধরনের মেমোরি, আমি শুরুতে বলে আসছি প্রিয় ভাই বোন, একটু যারা মনে রাখতে পারছেন তাদের জন্য। দেখেন এটা কিন্তু 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে, দেখি আপনারা পারেন কিনা। দ্রুত 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 একটু আমরা জানাবো যে পারি কিনা আমরা। মায়াবী রাজকন্যা আপু করতেছেন, কয়েকজনকার উত্তর কিন্তু ধুমসে হচ্ছে। আপনারা যারা উত্তর করতেছেন না, শুধু লাইভে আছেন, আমি আপনাদের বলি এতে লস আপনার। একটু দেখেন, আপনার ব্রেনটাকে কালচার করেন, ব্রেনটাকে লাগান কাজে, আপনি সফল হবেন। আপনার সেই জিনিসটা মনে থাকবে। নার্গিস খানম আপু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, 21-এর ক, ধন্যবাদ। তানজিনা আপু, এত উত্তর করেন কেন আপনি? আপনার উত্তরগুলো সব হয়, এত উত্তর করেন কেন? পিয়াস ভাইয়ের উত্তরটাও হয়, এমনটা করবেন না। আপনারা এত পারেন কেন? এত পারা যাবে না, কারণ বাকিদেরও চাকরি দিতে হবে, তাই না? না প্রিয় ভাই বোন, সবাই চাকরি পাবেন। কেন পাবেন জানেন? পোস্ট সংখ্যা কতগুলা দেখেন, 5257টা পোস্ট শুধু স্কুলেই। আবার কলেজ আছে কত, 820টা। আবার কি ডোমিস্ট্রেটরি পোস্ট। একটু খালি কষ্ট করে লেগে থাকেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে। গুড গুড গুড। ফাইম ভাই আমাদের সাথে যুক্ত হয়ে উত্তর করছেন, গুড গুড। এখানে বলছে কম্পিউটারের র্যাম কোন ধরনের মেমোরি, আমি আগেই বলছি র্যাম একটা ভোলাটাইল মেমোরি, আর ভোলাটাইল মেমোরি হচ্ছে অস্থায়ী। ভোলাটাইল মেমোরি কি? অস্থায়ী। যারা শেষে আসছেন আপনাদের জন্য বলি প্রিয় ভাই বোন, আমরা কিন্তু এরকম অনেকগুলো জিনিস পড়ছি। দেখেন, এইগুলো আপনাদের এসএস করারও সময় দিছি, চাইলে আপনি রেকর্ডেড ক্লাস থেকেও সেটা নিয়ে নিতে পারেন। হ্যাঁ, ওকে। তার মানে এখানে র্যামটা হচ্ছে কি? ভোলাটাইল মেমোরি। আর ভোলাটাইল মেমোরি কি হয়? অস্থায়ী। তথ্য কি হয়? ভুলে যায়। ওকে প্রিয় ভাই বোন, পরের প্রশ্ন একটু দ্রুত করব। সি প্লাস প্লাস জাভা কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? দ্রুত দ্রুত। আমরা অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ছি, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, আর্গল, ফরট্রান, অ্যালগল, বেসিক, ভিজুয়াল বেসিক, কোবল, এটা জাভাস্ক্রিপ্ট, অ্যাসেম্বলি, মেশিন ইত্যাদি। তো এই ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে সি এবং সি প্লাস প্লাস এন্ড জাভা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোন ধরনের, একটু দ্রুত আমাকে জানিয়ে দিবেন। ওকে, নাসিম ভাই উত্তর করতেছেন, হোসাইন আহমেদ ভাই উত্তর করতেছেন, সৈয়ফ কি সৈয়ফ আক্তার উত্তর করতেছেন, তারপর মিঠুন রায় দাদা উত্তর করতেছেন, আর এরপরে হচ্ছে মোহাম্মদ আল শিফাত অনিক ভাই উত্তর করছেন, তারপর শারমিলা বসু আপু উত্তর করতেছেন। সবার উত্তরটা হচ্ছে আজকে, বাহ। ফাহমিদা সমীর ভাই উত্তর করছেন, তারপর ফাহমিদা সমীর আপু উত্তর করতেছেন, তারপর হচ্ছে মোতাব্বির আহমেদ পিয়াস ভাই উত্তর করছেন, তাহমিনা হক আপু উত্তর করছেন, ইমরান ভাই করলেন, আব্দুল সালাম ভাই উত্তর করছেন। আপনারা মাঝে মধ্যে ভুল করতেছেন। এমনি মাসুদ ভাই উত্তর করছেন, দেখি আপনাদের সাথে যায় কিনা। খেয়াল করবেন প্রিয় ভাই বোন, দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে নিম্ন স্তর, দুইটা হচ্ছে নিম্ন স্তর, নিম্ন স্তর। হ্যাঁ, নিম্ন স্তরের ভাষা দুইটা, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। একটা হচ্ছে মেশিন ভাষা। কি ভাষা? মেশিন ভাষা, যেটা 0-1 দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? 0-1 দ্বারা। 0-1 দ্বারা গঠিত ভাষা মেশিন ভাষা। বর্ণ বাদে সংখ্যা দিয়েও ভাষা তৈরি হয়, সেটা মেশিন ভাষা। আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা। এই অ্যাসেম্বলি ভাষাটা কি হচ্ছে? দ্বিতীয় প্রজন্মের ভাষা। এটা হচ্ছে প্রথম প্রজন্ম। কোন প্রজন্ম? প্রথম। আর এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে, আর এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা। এখন এই ভাষাটা চালু হয় খেয়াল করবেন 1945 সালে, 45 সালে, আর এটা হচ্ছে 1950 সালে। ওকে, এছাড়া বাকি যেগুলো আছে সেটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। যতগুলো বাকি আছে সেটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা, ঠিক আছে, খেয়াল করবেন। তবে মিডিল স্তরের কিছু ভাষা আছে, মধ্য স্তরের ভাষা, এটা আমরা বিবেচনা করি না। যদি করি তাহলে হচ্ছে সি হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, তাহলে সি ভাষাটা মিড লেভেল। আর যদি মধ্য স্তর না হয়ে উচ্চ স্তর এবং নিম্ন স্তরের আলোচনায় আসি, তাহলে এই দুইটা বাদে বাকি সব উচ্চ স্তরের ভাষা। এখন বলেন তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? দেখেন তো অ্যাসেম্বলি কি? নিম্ন স্তরের ভাষা। আমি তো চাইছি সি প্লাস প্লাস জাভা, এটা কোন ধরনের? না, হাই। এবার আসে মেশিন ভাষা কি? এটা নিম্ন স্তরের ভাষা, এটা তো আসবেই না। লো লেভেল। এই দুইটাই তো অ্যাসেম্বলি মেশিন, দুটাই তো লো লেভেল। তার মানে না প্রিয় ভাই বোন, এটার আনসার হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, উচ্চ স্তরের ভাষা। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, আর্গল, ফরট্রান, অ্যালগল, বেসিক, ভিজুয়াল বেসিক, কোবল, এটা জাভাস্ক্রিপ্ট, এগুলো। লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন এন্ড অ্যাসেম্বলি। ওকে, তবে সিটাকে আমরা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি, মধ্য স্তরের ভাষা, কারণ এই ভাষায় নিম্ন স্তর এবং উচ্চ স্তর উভয় ভাষার সুবিধা বিদ্যমান রয়েছে। আবার সি একটা জেনারেল
পারপোজ ল্যাঙ্গুয়েজ। সি কিন্তু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ জিনিসটা কি জানেন? আমরা প্রযুক্তি রিলেটেড কাজে বর্ণটাকে, লেটারটাকে কেস বলে থাকি। আর কেসটা দুই ধরনের হয়ে থাকে, যেমন বর্ণ বা লেটার দুই ধরনের, একটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তদ্রূপ কেসটাও দুই ধরনের, একটা আপার কেস আর একটা লোয়ার কেস। আর আপার কেস লোয়ার কেসের সংমিশ্রণে যদি আউটপুটের বিঘাত ঘটে, তার মানে এটা কেস সেন্সিটিভ। তার মানে সি ভাষা অলওয়েজ স্মল লেটারে লিখতে হয়। হ্যাঁ, ওকে, এই জিনিসগুলো আপনারা আমাদের বেসিক ক্লাসগুলোতে পাবেন। আপনাদের জন্য আমি চেষ্টা করছি সবকিছু রেডি করার। ফাইবার অপটিক কেবলে যেটা স্থানান্তরের মাধ্যম কোনটি? ওকে প্রিয় ভাই বোন, একটু বলি ফাইবার অপটিক কেবল কেন ব্যবহার হয়। ফাইবার অপটিক কেবল হচ্ছে এই কারণে ব্যবহৃত হয়, ধরেন এটা একটা লাইট, এটা একটা কি লাইট, লাইট থেকে আলো আসতেছে, কি আসতেছে প্রিয় ভাই বোন? আলো বিকিরিত হচ্ছে। এখন আলো যে বিকিরিত করবে, এই আলোটাকে আমি চাচ্ছি এইখান থেকে এই দিকে আনার, মাঝখানে একটা ওয়াল দেওয়া আছে বা একটা বাধা দেওয়া আছে, এই বাধাটাকে অতিক্রম করে এই সাইডে আলোটা আমার দরকার। আমরা জানি আলো সরল পথে চলে, কিন্তু আলোকে সরল পথ থেকে বাঁকা পথে নিতে হবে। আর সরল পথ থেকে বাঁকা পথে নেওয়ার জন্য আলোকে একটা সিস্টেম দিয়ে আনতে হয় প্রিয় ভাই বোন। আলোটা যদি এই জায়গায় দিই, আলোটা এখানে লাগবে, এইভাবে ঘুরবে, এভাবে 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 বাঁকা পথে আসতে পারে। এইটাকে বলে এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোকে সরল পথ থেকে বাঁকা পথে নেওয়া যায়। যেই কেবলের মাধ্যমে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটা যায়, সেই কেবলটা সাধারণ কোনো কেবল না, সেই কেবলটা হচ্ছে অসাধারণ কেবল, তাই না? এই অসাধারণ কেবলটাকে বলে ফাইবার অপটিক কেবল। কি কেবল? ফাইবার অপটিক। তাহলে ফাইবার অপটিক কেবলটা হচ্ছে অসাধারণ কেবল। এই কেবলের তিনটা অংশ রয়েছে। কয়টা অংশ? তিনটা। আমি একটু যদি আপনাদের ছবি দেখিয়ে দিই প্রিয় ভাই বোন, তাহলে ফাইবার অপটিক কেবলটা দেখতে বেসিক্যালি এই টাইপের, দেখেন এই টাইপের, এই টাইপের হচ্ছে ফাইবার অপটিক কেবল। এই কেবলের সবচেয়ে একটা ভিতরে অংশ আছে, সবচেয়ে ভিতরে অংশটার নাম কিন্তু কোর। সবচেয়ে ভিতরে অংশের নাম কি? কোর। কোরকে ঘিরে কাচের তৈরি একটা আবরণ আছে। এই আবরণ, কোরটা কিন্তু স্বচ্ছ কাচতন্তু দ্বারা গঠিত। হ্যাঁ, আর কোরকে ঘিরে একটা কাচের তৈরি আবরণ আছে, এই আবরণটাকে বলে ক্লাডিং। কি বলে? ক্লাডিং। আর এরপর উপরে একটা ব্ল্যাক কভার আছে, এটাকে বলে জ্যাকেট। কি বলে? জ্যাকেট। তার কোর, ক্লাডিং, জ্যাকেট, এই তিনটা অংশ রয়েছে। সবচেয়ে ভিতরে অংশের নাম হচ্ছে কোর। আর কোরকে ঘিরে যে কাচের তৈরি আবরণ আছে সেটাকে ক্লাডিং বলে। হ্যাঁ, আর এই ক্লাডিং এর উপরে যে একটা আবরণ থাকে তার নাম হচ্ছে জ্যাকেট। এটা হচ্ছে ফাইবার অপটিক কেবল প্রিয় ভাই বোন। তাহলে কি আলোর গতিতে ডেটা স্থানান্তর করে থাকেন ফাইবার অপটিক কেবল। তাহলে এটা হচ্ছে আলোক রশ্মি। আলোক রশ্মি। ওকে, আশা করি জিনিসটা আপনারা বুঝতেছেন। গুড গুড গুড, ভেরি স্ট্রং কেবল। গুড। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক স্ট্রং। এটা উচ্চ তাপ, চাপ, বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত কেবল। হ্যাঁ, এই কেবলটা দিয়ে আন্তঃদেশীয় সংযোগ, অর্থাৎ বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সংযোগ স্থাপন করা হয়। এটা সমুদ্রের তলদেশ দিয়ে আমাদের দেশে প্রবেশ করে, তখন এর নাম হয়ে যায় সি, তারপর হচ্ছে মি, তারপর হচ্ছে উই ফোর। সিমি উই ফোর একটা কেবল। এটা পরে আরেকটা আসে, সেটা হচ্ছে সি মি, তারপর উই, খেয়াল করবেন, উই ফাইভ, আরেকটা আছে সি মি মি উই সিক্স। এইটা সাউথ ইস্ট, মিডল ইস্ট এবং উইথ ইস্ট, এই ধরনের কেবল গুলোই বেসিক্যালি আমাদের বাংলাদেশে অপটিক্যাল ফাইবার কেবল হিসেবে আছে। এটা অবশ্যই মানে উচ্চ চাপ, তাপ, বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত। হ্যাঁ, এটা চাপ নিতে পারে, তাপ গ্রহণ করতে পারে, বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত। হ্যাঁ, ওকে প্রিয় ভাই বোন, গুড গুড গুড। আপনারা এত বুঝেন কেন? ভাল লাগে আপনাদের ক্লাস নিতে। ওকে, দেখি এটা পারি কিনা। কম্পিউটার ভাইরাসের পুনরূপ কি? ভাইরাসের পুনরূপ একটু বলেন তো, পারি কিনা? দ্রুত দ্রুত একটু বলেন। আপনারা এত ভাইরাস নিয়ে চলেন, তা উত্তরটা একটু বলবেন। আর পারতেছি না, অনেক কথা বললাম আপনাদের জন্য। হ্যাঁ, ওকে, শেষ করেন, ঘুম আসছে। কি শুনলাম এটা নাকি সমুদ্রের তলদেশে দিয়ে চলে? হ্যাঁ, সমুদ্রের তলদেশ দিয়ে আন্তঃ মহাদেশীয় সংযোগ স্থাপন করা হয়, কারণ আমাদের দক্ষিণাঞ্চলে কিন্তু সমুদ্র রয়েছে, ওইদিকে পানি আর পানি। তাহলে ওই দিক দিয়ে আমরা কিন্তু অন্যান্য দেশের সাথে সংযোগ করছি। আর এই কেবলটা যদি সমুদ্রে দিয়ে না দিয়ে আমরা যদি নর্মাল সমতল দিয়ে দিতে যাই, অনেক কস্টিং হবে, কারণ অনেক ভিতর দিয়ে এটাকে স্থানান্তর করতে হবে, কারণ এটা অনেক মোটা, অনেক শক্তিশালী কেবল। হ্যাঁ প্রিয় ভাই বোন, আমরা বেশি সময় নিব না, দ্রুত কয়েকটা আনসার করে দিব। হ্যাঁ, ওকে ওকে, আপনাদের জন্য আমি অনেক চেষ্টা করতেছি, আপনারা তারপরও যুক্ত আছেন। যাই হোক প্রিয় ভাই বোন, কয়টা এতক্ষণ ধরে ছিলেন না? ওকে ওকে, তা আমি এই 2-4টা উত্তর একটু দ্রুত বলে দিই, পরে ক্লাসে প্রয়োজনে সেটা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আজকে আর বেশি কন্টিনিউ করবো না। ওকে, এটার উত্তর একটু দ্রুত জানিয়ে দিবেন। এটা হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসার্চ
আন্ডারসিজ আছে কোথায় দেখেন, ভেরি ইম্পর্টেন্ট না, তারপর হচ্ছে ভার্চুয়াল না, ভাইটাল ইন্টারনেট না, এটা আনসার, খ আনসার। হ্যাঁ প্রিয় ভাই বোন, ওকে, এটা 12তম শিক্ষক নিবন্ধনে আসছে। আমি আরেকটু দ্রুত শেষ করে দেই, একটু দেখেন। ইমেলের জনক হচ্ছে রেমন্ড টমলিনসন, রেমন্ড স্যামুয়েল টমলিনসন। ইমেলের জনক হচ্ছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। হ্যাঁ, বিল গেটস ইনি কিন্তু মাইক্রোসফট প্রতিষ্ঠানের মালিক, স্টিভ জবস, তারপর মার্ক জুকারবার্গ, এগুলো না। মার্ক জুকারবার্গ হচ্ছে কি ফেসবুকের মালিক। ওকে, ইমেল এর ধারণা প্রদান করেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? ওকে, প্রথম প্রোগ্রামিং ভাষা হচ্ছে প্রিয় ভাই বোন, এটা হচ্ছে ফরটান। ফরটান হচ্ছে প্রথম প্রোগ্রামিং ভাষা, প্রথম। ওকে প্রিয় ভাই বোন, এরপর আসে মেশিন লার্নিং এর জন্য পাইথন ব্যবহার হয়, এই জন্য ভাষা কিছু আসে। হ্যাঁ, এটাও কিন্তু পরীক্ষায় আসছে। এরপরে প্রশ্ন, নিচের কোনটি স্প্রেডশিট সফটওয়্যার? প্রিয় ভাই বোন, এখান থেকে রেখে দিচ্ছি, স্প্রেডশিট সফটওয়্যার অনেকগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে এমএস এক্সেল, তারপর হচ্ছে কি গুগল শিটস, অ্যাপল নাম্বারস, কে স্প্রেড, এই ধরনের অনেকগুলো আছে। হ্যাঁ, তার মধ্যে এমএস এক্সেল। প্রিয় ভাই বোন, 28 পর্যন্ত করছে, 30 পর্যন্ত করে দিই। হ্যাঁ, একটু দেখেন দ্রুত, আমরা শেষ করে দিব, বেশি আর সময় নেব না। প্রিয় ভাই বোন একটু দেখেন। এরপর বলছে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা। ওর বাব, এগুলো তো একটু বিস্তারিত বুঝাইতে হবে। প্রিয় ভাই বোন দেখেন, আপনাদের জন্য শুধু এটা না, আপনাদের জন্য অনেকগুলো আরো স্লাইড বাকি আছে। দেখেন কতগুলো স্লাইড, অনেকগুলো আছে। আমরা চেষ্টা করব আগামী ক্লাসটাতে বাকি স্লাইড গুলো করার। তবে সবার জন্য আমি বলি প্রিয় ভাই বোন, আপনারা এতক্ষণ যে ক্লাস করলেন, আপনারা দেখেন আমরা কিন্তু আপনাদের জন্য অনেক চেষ্টা করতেছি, যেহেতু আপনাদের ঘুম আসতেছে, দেরি হচ্ছে, এই জন্য আমি আর ক্লাস কন্টিনিউ করতেছি না, সবগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। তবে আপনি বিশ্বাস রাখতে হবে আপনাকে, আমরা এই যে এই পয়েন্টে চলি, ক্লাসের পড়া ক্লাসই শেষ করে দেই। আমরা কি করি? ক্লাসের পড়া ক্লাসই শেষ করি। আর সকল ক্লাস কিন্তু আমাদের কোর্সে ভর্তি হলে আপনারা রেকর্ডেড পেয়ে যাবেন, আর বেসিক থেকে আমরা কিন্তু ধরে ধরে আপনাদের পড়াবো। প্রিয় ভাই বোন, ক্লাস কেমন লাগলো একটু আমাকে জানিয়ে দেন। হ্যাঁ প্রিয় ভাই বোন, দ্রুত একটু ক্লাস কেমন লাগলো জানিয়ে দেন। এতক্ষণ আপনার জন্য পরিশ্রম করলাম, আপনারা একটু জানাবেন। হ্যাঁ, ওকে। সেই সাথে আরেকটা জিনিস বলি প্রিয় ভাই বোন, আপনারা যদি আমাদের কোর্সে আজকেও যুক্ত হন, আমরা কিন্তু 2600 টাকার কোর্স মাত্র 1300 টাকায় দিচ্ছি আপনাকে 50% ডিসকাউন্টে। চাইলে আপনি আজই যোগাযোগ করতে পারেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে, অথবা নগদ অথবা বিকাশে আপনি কিন্তু সেন্ড মানি করলেই আপনাকে আমরা আমাদের কোর্সে অন্তর্ভুক্ত করব। আগামী কালকে আমরা আবার নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি বিকেল 3টায়, আপনারা চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। এই নাম্বারে আমরা কিন্তু রকেটের মাধ্যমে টাকা দিতে পারি। আরেকটা জিনিস বলি, প্রস্তুতি হবে গোছানো। যে ভাবতেছে আমি পরে ভর্তি হব, যে আগে আমাদের ভর্তি হয়েছে তাদের সাথে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। এর জন্য বলি, পরে চিন্তা বাদ দিবেন। আপনারা যত দ্রুত ভর্তি হবেন, তত দ্রুত আপনার পড়াটাকে গুছিয়ে নিতে পারবেন। আমরা আপনাদের জন্য পরিশ্রম করতেছি। আমি শুক্র শনিবার লেকচার দিচ্ছি, আমার প্রতিষ্ঠানে অফ ডে থেকে আমি যেখানে রেস্টে থাকবো সেখানে রেস্ট না থেকে আপনার জন্য ক্লাস নিতে আসছে। আপনারা কেন ভর্তি হবেন না? আমি সবাইকে বলবো প্রিয় ভাই বোন, অবশ্যই ভর্তি হবেন। আর এতক্ষণ যারা ক্লাস করলেন কেমন লাগলো একটু জানান। আমি কি আপনাদের বুঝাইতে পারতেছি? প্রিয় ভাই বোন একটু দ্রুত জানান। হীরা আপু বলে আলহামদুলিল্লাহ। নুরুল ইসলাম নবী, গুড নাইট। হ্যাঁ ধন্যবাদ স্যার, আমরা শেষ করতেছি। তারপর রিচান বলে স্যার আপনার ক্লাস খুবই ভালো লাগে, এই যে মনে আমারও ভালো লাগতেছে, আপনারা এই পজিটিভ কমেন্টস গুলো করতেছেন। গুড। মিঠুন রায় বলে গুড স্যার, ধন্যবাদ। এরপর মায়াবী রাজকন্যা, গুড নাইট, ধন্যবাদ। একটু জানিয়ে যাবেন যে আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগতেছে, এত কষ্ট করে আপনাদের পড়াচ্ছি, একটু ক্লাসগুলো কেমন লাগতেছে বলেন। আর সাথে আপনারা অবশ্যই আমাদের ক্লোজে ইন্টার হবেন। হ্যাঁ, ওকে। মায়াবী রাজকন্যা বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, ধন্যবাদ। আবারও কিন্তু যুক্ত থাকবেন আমাদের ক্লাসগুলোতে। হ্যাঁ, তাহমিনা হক বলে খুব ভালো লাগলো। ভালো লাগলেই হবে না, আপনারাও যুক্ত হবেন আমাদের সাথে। হ্যাঁ, আমরা চাই আপনাদের ভালো লাগার মতো করেই পড়াবো। হ্যাঁ, ওকে। তারপর রেজাউল খান বলেন ভালো হয়েছে স্যার, ধন্যবাদ স্যার পজিটিভ কমেন্টস করার জন্য। তারপর দেলোয়ার হোসেন, ইনশাল্লাহ অনেক গুছালো ক্লাস। হ্যাঁ প্রিয় ভাই বোন, আমরা কিন্তু অনেক কিছু গুছালো ভাবেই আপনাদের বেসিক ক্লাসগুলো করাবো আমাদের কোর্সে, আপনারা যুক্ত থাকবেন। হ্যাঁ, আর যেহেতু এগুলো ফ্রি ক্লাসে তো একটু বিভিন্ন টাইপের কোশ্চেন যুক্ত হয়ে যায়, আর স্লাইড যেহেতু ওইভাবে বানানো হয়, এই জন্য অত কিছু গুছালো হয় না। কিন্তু আমরা সাবজেক্টিভ যে কোর্সগুলো করতেছি প্রত্যেকটাই গুছালো ভাবেই পড়াচ্ছি। হ্যাঁ, কারণ আমরা লেকচার শিট ধরে ধরে পড়াচ্ছি আপনাদের। এরপর এমএসটি মিসেস সাথী আক্তার বলেন এক কথায় অসাধারণ ক্লাস, ধন্যবাদ স্যার, আপনার প্রতি ভালোবাসা থাকলো। ওকে। রেজাউল করিম স্যার, ধন্যবাদ। ওকে। আমাদের সাথে আরো অনেক অনেক প্রিয় ভাই বোন আছেন, একটু জানি আপনাদের মনের কথাগুলো কেমন লাগলো। এমডি নুরুল ইসলাম নাহিদ ভাই, আপনি অনেক গুছিয়ে কথা বলেন স্যার। না, গুছিয়ে কথা বলি না, আমিও এলোমেলো মানুষ, কিন্তু চেষ্টা করি একটু গুছিয়ে বলার। আমরা চাই
পড়াশোনাটাও যাতে গুছিয়ে হয়। হ্যাঁ প্রিয় ভাই বোন, ওকে। শিফাত ভাই আমাদের কাছে উত্তর করতেছে, ধন্যবাদ। আরো অনেক অনেক প্রিয় ভাই বোন যুক্ত আছেন, একটু কমেন্টসে জানিয়ে দিবেন আপনাদের কেমন লাগলো এতক্ষণ আমি ক্লাস নিলাম। দেখেন, ক্লাস নিতে গেলে হয়তো আপনারা জাস্ট কমেন্টস করতেছেন কিন্তু চুপ করে বসে আছেন, আর আমি এজ এ ম্যান কতগুলো কথা বলছি আপনি একটু ভালো করে ভাবেন। ফাইম ভাই আমার বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, মন থেকে দোয়া করি আপনার জন্য ভাই। তারপর মায়াবী রাজকন্যা এখনো ঘুমান নাই? না, এখনো ঘুমাই নেই। ও, গুছিয়ে কথা বলেন, ঘুমাবে ঘুমাবে, সবাই ঘুমাবে, আপনারাও ঘুমাবেন। তবে পৃথিবীতে ঘুমের জন্য না, পৃথিবীতে আপনি আসছেন একটু পরিশ্রম করেন, পৃথিবীটাকে এনজয় করেন, নেন পৃথিবীটা আপনার মতো করে। হ্যাঁ, খালি ঘুমিয়ে ফুরে দিবেন না, অর্ধেকটা ঘুম দিলেই হবে না। হ্যাঁ, ওকে। ঘুমানোর জন্য আপনি একটা ভাইটাল সময় পাবেন, যখন আপনি সফল হবেন তখন দেখবেন ঘুম অটোমেটিক্যালি আপনার পিছে ঘুরবে, অনেকে আপনাকে সম্মান করবে। হ্যাঁ, ওকে প্রিয় ভাই বোন। এরপর আর কারা যুক্ত আছে একটু দ্রুত কমেন্টে জানিয়ে দেয়, দ্রুত 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 একটু। ওকে প্রিয় ভাই বোন, আমি আবারও বলি, আপনারা যদি চান আমার সাথে ক্লাস করতে, আমি কিন্তু আপনাদের জন্য পরিশ্রম করতে রাজি। কিন্তু আপনারা যদি না চান, আমাদের যারা আহ, আমাদের যারা এই ক্লাসগুলো কন্ট্রোল করেন, যে যে শিক্ষকগুলো, ওনারা যদি দেখে আপনারা করতে চাচ্ছেন না, তাহলে আমাকে আর আনবে কেন বলেন? আপনাদের পিছনে কেন অযথা সময়টাকে স্পেন্ড করা হবে? তো এই জন্য বলি, আপনারা চাইলে একটু পজিটিভ ভাবে বলবেন যে আমরা যুক্ত হতে চাচ্ছি, কারণ আমিও তো এখানে গেস্ট টিচার, তাই না? আমরা চেষ্টা করতেছি সবাই মিলে একসাথে দেওয়ার। তবে সবাই যুক্ত থাকবেন ইনশাল্লাহ, আমি আছি আপনাদের পাশে। তারপর হচ্ছে সুজন ইসলাম ভাই, মোহাম্মদ সুজন ইসলাম ভাই, অনেক ভালো লাগলো ভাই আপনার ক্লাস। সিমোর, হ্যাঁ নেক্সট ডে অবশ্যই অবশ্যই আপনি যুক্ত হবেন ভাই। রেজান ভাই যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ স্যার। নাসির খানম, নার্গিস খানম আপু বলে আলহামদুলিল্লাহ খুব ভালো স্যার, ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে তাহমিনা হক আপু বলেন, স্যার এই ক্লাসের ডকুমেন্ট গুলো কি গ্রুপে দেওয়া হবে না? স্যার, এটা যেহেতু আমরা লাইভ ক্লাস চালাচ্ছি, এটার ডকুমেন্ট চাইলে আমাদের কাছে ইনবক্সে মেসেজ দিতে পারেন, আমাদের প্রতিনিধি আপনাকে পাঠিয়ে দিবে। এখানে ডিরেক্টলি পাবলিকে দিবে না, আপনাকে জাস্ট একটু মেসেজ দিতে হবে, এতটুকু। হ্যাঁ প্রিয় ভাই বোন, ওকে। নুরুল ইসলাম নাহিদ ভাই, আপনাকে গুড নাইট, ঘুম থেকে চলে গেছে, গুড। আমাদের সাথে নুরুল ইসলাম নাহিদ ভাই বলে, স্যার আপনার চুল কাটছেন অনেক, কি চুল কাইটেন অনেক বড়? ও, চুল যে কাটবো সময় পাই না, শুক্র শনি তো আপনার এই ক্লাসগুলো, আবার লাইভ ক্লাস বা এইগুলোতে আমার কোর্স, সেগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি। এবং অন্য ডে যেগুলো আছে সেই ডে গুলোতে কিন্তু আমার প্রতিষ্ঠানে ক্লাস, সেখানে সময় হয় না। চেষ্টা করব অবশ্যই অবশ্যই। যাক, মনে করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ওকে। তবে আমার মনে হচ্ছে না অত বড় হয়েছে, আপনাদের যেহেতু বলছেন। ভোরের শিশির স্যার, কি নেটের সমস্যা? ওকে, আমি চাই নেক্সট সমস্যা থেকে আবার ফিরে আপনারা আমাদের ক্লাসগুলোতে যুক্ত হবেন, আজকে না আগামী ক্লাসগুলোতে। হ্যাঁ, ওকে। আপনাদের সাথে কথা বলে আমার কিন্তু অনেক অনেক ভালো লাগলো প্রিয় ভাই বোন। ওকে। একজন বলেন, স্যার আপনার সাথে ক্লাস করতে চাই, আমি খুব বুঝি। হ্যাঁ অবশ্যই, আপনার কি ক্লাস করার জন্য, আপনাদের জন্যই তো তুহিন স্যার আছে, অবশ্যই অবশ্যই যুক্ত হবেন ভাই। আর জব ফোকাস আপনাদের জন্য, আপনাদের পাশে থাকবে। হ্যাঁ, রবিন আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছে, স্যার আপনি মানুষকে বোঝানোর সেরা। ধন্যবাদ রবিন, আর এত পজিটিভ কমেন্টস করার জন্য ভাই। মানুষকে বোঝানোর জন্যই শিক্ষকের কাজ। আমরা শিক্ষক হয়ে যদি আরেকজনকে বোঝাইতে না পারি, কিভাবে আমরা শিক্ষক হবো, তাই না? ওকে। শারমিলা বসু বলে, স্যার নিবন্ধনে কি কি নিবন্ধনে কি কাল থেকে নতুন ব্যাচ চালু হবে? হ্যাঁ, 19তম নিবন্ধনের জন্য আরেকটা কালকে থেকে চালু হবে। অলরেডি আমাদের কিছু ব্যাচ চালু আছে, আর কালকে থেকে আরেকটা নতুন চালু হবে। হ্যাঁ, আপনারা চাইলেই যুক্ত হতে পারেন, আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারেন। আমাদের প্রিয় ভাই বোনরা যুক্ত থাকবে, আমারও ভালো লাগবে আপনাদের সাথে আবারও এভাবে কথা বলতে পারবো, আমার নিজেরও ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। হ্যাঁ, ওকে। ভোরের শেষে ক্লাস কি শেষ? হ্যাঁ, আজকের মতে শেষ করতেছি, দেখা হবে আগামী ক্লাসগুলোতে। তারপর মায়া বিরাস্তনা বলে, স্যার আপনি অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করছেন। হ্যাঁ ইনশাল্লাহ আমি চেষ্টা করছি, কিন্তু ভালো মন্দ সেটা আপনাদের উপর, আপনার কতটুকু বুঝলেন, কতটুকু বুঝছেন কিনা সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, ওকে। তো প্রিয় ভাই বোন, অনেকে এতক্ষণ যুক্ত ছিলেন, আর কি বলবো, আপনাদের ভালোবাসায় আমি সিদ্ধ। আমি নিজেকে নিজেকে একটু হলেও ইমপ্রেস করতে পারতেছি যে আপনাদের ভালোবাসায়, যে আমি আপনাদের কাছে যাইতে পারতেছি। হ্যাঁ, নিজেকে একটু হলেও স্যাটিসফ্যাকশন, যে তৃপ্তি, সেই দিকটা নিতে পারতেছি। চেষ্টা করবো প্রিয় ভাই বোন আবারও নতুন নতুন ক্লাস ভালোভাবে প্রেজেন্ট করার। তবে আপনারা লাইভ ক্লাসগুলোর মাধ্যমেই না,
আপনার কোচে যুক্ত হন, আপনাদের সাথে আরো মজার সাথে ক্লাস নিব ধারাবাহিক ক্লাসগুলোতে। আশা করি সবাই আমাদের কোর্সগুলোতে যুক্ত হবেন। প্রিয় ভাই বোন, সবার প্রতি শুভকামনা থাকবে, দোয়া থাকবে, সবাই সফল হন, চেষ্টা করবেন, সবাই চেষ্টার যারা যারা চেষ্টা করবেন পড়াশোনার জন্য সবাই যাতে সফল হন, এটা আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করি। প্রিয় ভাই বোন, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজকে আর বেশি সময় নিচ্ছি না, আপনারাও ঘুমাবেন, আমারও কাজ আছে। সব মিলে আমরা আজকে সবার মাঝখান থেকে বিদায় নিতে যাচ্ছি। সবাই সুস্থ থাকবেন সুন্দরভাবে, নেক্সট ক্লাসগুলোতে আবার জয়েন দিবেন এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ প্রিয় ভাই বোন।